বেশ, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে প্রত্যেকের কাছে। ঠিক আছে, তো প্রত্যেককে ওয়েলকাম, মেরিডিয়ানে স্বাগত। দেখো, আমাদের আজকের যে আলোচনা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো প্রথম যে কনফিউশনটা আমাদের মধ্যে হয় বা যে কনফিউশনটা আসে পরীক্ষায় এক প্রকার প্রশ্ন দেয়, এই যে কোনো একটা শিশু সে যখন জন্মেছে, জন্মানোর পরে কি শিখছে? ল্যাঙ্গুয়েজ শিখছে। যেমন এই ছবিটাতে দেখতে পাচ্ছ, এখানে একটি সাপ দেখা যাচ্ছে, সেটি দেখে এই সমস্ত বৃদ্ধ মানুষগুলো বলছেন এটা হচ্ছে কি স্নেক। অর্থাৎ এই যে শব্দটি আমরা উচ্চারণ করছি স্নেক, এই স্নেক এই ওয়ার্ডটি দ্বারা এই জিনিসটিকে ইন্ডিকেট করা হচ্ছে, তাই না? এই সাপ যদি সামনে না থাকে, তবুও যদি কেউ তোমার সামনে স্নেক ইন্ডিকেট স্নেক ওয়ার্ডটা বলে, তাহলে তোমার মনে কি হবে? এই যে সাপ সেটা তোমার মনের মধ্যে ভেসে উঠবে, তাই না? ঠিক সেরকম। তো এই যে বিভিন্ন শব্দের দ্বারা আমাদের মনের ভাবকে উপস্থাপন করা, এটাকে আমরা ভাষা বলছি, তাই না? এবার কেন দরকার এই ল্যাঙ্গুয়েজ শেখা? এটা থেকে পেডাগজিক্যাল এক প্রকারের প্রশ্ন হয় যে শিশুকে আমরা কেন ভাষা শেখাবো। তো তার মধ্যে চারটে অপশন থাকে। তোমার এই প্রশ্নটা বিশেষ করে চারটে অপশনই দেখে মনে হবে চারটি তো ঠিক, কিন্তু এই ক্ষেত্রেই আমাদের কিন্তু ভুলটা হয়। তো মনে রাখবে, যে কোনো শিশুকে যে ভাষা শেখাবো সেটা তার এক প্রকারের স্কিলকে ডেভেলপ করা হয়, সেটা কিসের জন্য? না সমাজে অভিযোজন করার জন্য ভাষাটিকে ব্যবহার করা হয়। এবার বলি, আজকে আমি তোমাদের যে পিডিএফটা বানিয়েছি এটা টোটালি ইংলিশে বানানো হয়েছে। আগের বার পুরোনো ব্যাচে তোমাদের পিডিএফ গুলো বাংলা এবং ইংরেজি মিশিয়ে বানানো ছিল। এবার যেহেতু আমাদেরকে প্রশ্নগুলো ইংরেজিতেই পড়ে সমাধান করতে হবে, ইংরেজি পেডাগজি, সেই জন্য ইংরেজিতেই আস্তে আস্তে পড়ে অভ্যাস করা ভালো। তবে যদি মনে হয় আজকের ক্লাসটার পরে যে হ্যাঁ খুব কঠিন লাগছে পিডিএফটা, বা বাড়িতে পিডিএফ পড়ে আমি কিছু বুঝতে পারছি না যে কোথায় কি লেখা আছে, কোথায় কি বলতে চাওয়া হচ্ছে, তাহলে বলবে, তাহলে আমি পরের ক্লাসগুলোকে বাংলা আর ইংরেজি মিশিয়ে পিডিএফটা তৈরি করার চেষ্টা করবো মানে আমি তৈরি করবো, ঠিক আছে? তবে ইংরেজিতে যদি পুরোটা বুঝতে পারো, তবে ইংরেজি পেডাগজির ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। তো দেখো, তাহলে ল্যাঙ্গুয়েজ আমরা বুঝলাম কি? ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেই জিনিস যেটা দ্বারা আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করি, সেটাকে আমরা ল্যাঙ্গুয়েজ বলছি। এবার একটা শিশু জন্মানোর পর সে বিভিন্ন ভাষা শেখে, যেমন তোমাদের মধ্যেই সবাই মোটামুটি হিন্দি জানো, বাংলা জানো, ইংরেজিও মোটামুটি জানো, না ঠিক সেরকম। এবার এই ক্ষেত্রে আমরা বাংলা যেমন পড়েছিলাম ঠিক সেই জিনিসটা আমরা কিছু কিছু জিনিসকে অটোমেটিক শিখে যাই, আর কিছু কিছু জিনিসকে আমরা চেষ্টা করে শিখি। যে জিনিসটা আমরা অটোমেটিক শিখে যাই সেই ভাষাটিকে বা সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। বোঝা গেল? অর্থাৎ কোনো চেষ্টা ছাড়া যখন আমরা কোনো ভাষাকে শিখছি সেটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এবার এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস জানতে হবে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যে কেবলমাত্র একটা ভাষা দিয়ে হয় তেমন নয়। তোমার ধরো এরকম একটা সিচুয়েশন হলো যে তুমি এখন জন্মেছো পশ্চিম বাংলায়, তো তুমি বাংলা ভাষাকে বাংলা ভাষা ছোটবেলা থেকে তোমার মধ্যে আত্মীকরণ হয়েছে, অ্যাকুইজিশন হয়েছে। এবার তোমার বয়স যখন 6 বছর হলো, 6 বছর বা ধরো 16 বছর, তো 16 বছর তোমার বয়স, তার মানে তুমি নির্দিষ্ট খুব ভালোভাবে নির্দিষ্টভাবে বাংলা লিখতে পড়তে বুঝতে সব শিখেছো, একটা 16 বছরের ছেলে বা মেয়ে। এবার তোমার বাবা চাকরি করেন, তার ট্রান্সফার হয়ে গেল দক্ষিণ ভারতে। তো এই যে তোমাকে তোমার সমস্ত পরিবারকে নিয়ে বাবা চলে গেলেন কোথায়? ধরো তামিলনাড়ু। সেখানে গিয়ে তামিল ভাষাতে কথা বলে সবাই অবশ্যই। তো এই যে তামিলনাড়ুতে তুমি চলে গেলে, সেখানে গিয়ে দেখলে কি না তোমার চারপাশের মানুষজন তামিল ভাষাতে অন্য কোনো ভাষাতে কথাবার্তা বলছে। এবার সেই ক্ষেত্রে আস্তে আস্তে সেখানে তুমি 10 বছর থাকলে, মানে এখন তোমার বয়স কত? 10 + 16 মানে 26 বছর। এই 26 বছর বয়সে কিন্তু তুমি মনে রাখবে দুটো ভাষাকে আত্মীকরণ করলে, এটা কিন্তু শেখোনি। অর্থাৎ বাংলাকেও তুমি আত্মীকরণ করেছিলে, এটা তোমার মাদার টাং, আর তামিলনাড়ুকেও তোমরা আত্মীকরণ করলে। বোঝা গেল? মানে এই জিনিসটা নয় যে কেবলমাত্র বাংলা বা কেবলমাত্র মাতৃভাষায় আত্মীকরণ করব। যে সমস্ত ভাষা আমরা চেষ্টা ছাড়াই শিখে যাব, আমাদের চারপাশের মানুষজন বলছে সেই বলি শিখে যাব, সেই সমস্ত ভাষাগুলো সব অ্যাকুইজিশনের মধ্যে পড়বে, আত্মীকরণের মধ্যে পড়বে। এবার যদি আমি তামিল যে ভাষা তার একটা ব্যাকরণ বই কিনতাম, সেখানে স্পোকেন তামিলের ক্লাস নিতাম, হ্যাঁ সেইভাবে যদি শিখতাম, তাহলে সেটা তখন শিখন বা লার্নিং এর মধ্যে পড়তো। ঠিক আছে? তো দেখো, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এটা মনে রাখবে, ইট ইজ আ সাবকনশাস প্রসেস। ঠিক আছে? সাবকনশাস প্রসেস মানে কোনটা?
সেই সমস্ত প্রসেস বা সেই সমস্ত প্রক্রিয়া যেটা ঘটার সময় আমাদের মন না খুব সক্রিয় থাকে, মানে সেই জিনিসটা যে ঘটছে সেই বিষয়ে না খুব সক্রিয় থাকে, আবার একদমই যে নিষ্ক্রিয় থাকে, মত্ত অবস্থায় থাকে তেমন নয়, মানে মাঝারি। আমাদের মন না খুব বেশি সক্রিয় থাকে, না খুব বেশি নিষ্ক্রিয় থাকে, সেই জিনিসটাকে আমরা সাবকনশাস প্রসেস বলছি। তো মনে রাখবে এখান থেকে প্রশ্ন হয়, language acquisition is a subconscious process, unconscious নয় আবার conscious নয়, ঠিক আছে, subconscious। দেখো, that involves developing language skill through meaningful interaction and experience। তো language skill কি রয়েছে? আমরা জানি যে কোনো ভাষার চারটে স্কিল রয়েছে। বলতে পারবে কি কি স্কিল রয়েছে ল্যাঙ্গুয়েজের মধ্যে, যে কোনো ভাষা শেখার জন্য? বলো। ভেরি গুড। এল, এস, আর এবং ডব্লিউ, এই চারটে স্কিল রয়েছে। এগুলো আমাদের সিলেবাসে আছে, আমরা পড়বো। এল ফর লিসেনিং, এস ফর স্পিকিং, আর ফর রিডিং এন্ড ডব্লিউ ফর রাইটিং। লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, অর্থাৎ যে কোনো ভাষাকে আমরা তখনই পুরোপুরি ভাবে শিখতে পারবো যখন সেই ভাষা লিসেনিং শুনবো আমরা, তারপরে আমরা বলার চেষ্টা করব, স্পিক করব, তারপরে সেই ভাষা পড়তে পারবো এবং তারপরে সেই ভাষায় নিজের মনের ভাবকে লিখতে পারবো। এই চারটেতে দক্ষ হলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমরা সেই ভাষা শিখে গেছি, ঠিক আছে। তো এই যে সাবকনশাস প্রসেস, এইভাবে অর্ধচেতন মন আমাদের এই এলএসআরডব্লিউ বিকাশ ঘটায় এবং নতুন কোন একটা ভাষা একটা শিশু শিখতে থাকে, ঠিক আছে। সে বুঝতে পারে না সে শিখছে, ঠিক আছে। জানো তো, মানে যখন কোনো ব্যক্তিকে জেলের মধ্যে পুরে দেওয়া হয়, জেলে ঢোকানো হয়, প্রত্যেকটা ব্যক্তি যখন জেলে দেওয়া হবে তখন সেই জেলের যে খাবার থাকে সেই খাবারের সাথে একবারে স্লো পয়জন মিশিয়ে দেওয়া হয়। সেই ব্যক্তি কিন্তু জানে না যে তাকে বিষ দেওয়া হচ্ছে, কিন্তু সে বিষ খাচ্ছে প্রত্যেকদিন খাবারের সাথে। দেখবে কোন একজন ব্যক্তি, মানে নেতা মন্ত্রী হলে আলাদা ব্যাপার, সাধারণ মানুষ কোন একটা ভুল কেসে বা ঠিক কেসে সে জেলে গেল, 2 বছর থাকলো, 2 বছর পর সে যখন জেল থেকে বেরিয়ে এলো, খুব বেশি দিন সে আর বাঁচে না। তার কারণ হচ্ছে ওই জিনিসটা, জেলের মধ্যে যে খাবার দেওয়া হয় প্রত্যেকটা কয়েদিকে, সেই খাবারের মধ্যে স্লো পয়জন দেওয়া হয়, মানে যে বিষটা জেল থেকে বেরিয়ে আসার পর আস্তে আস্তে মানুষের শরীরে কাজ করে এবং তাকে মেরে ফেলে। তো এইভাবে ওই যে ব্যক্তি খাবার খাওয়ার সময় সে বুঝতে পারেনি যে সে বিষাক্ত পদার্থ খাচ্ছে বা তাকে বিষ দেওয়া হয়েছে, ঠিক সেরকম ভাবে শিশু কোনো ভাষা শেখার সময় সে বুঝতে পারে না যে সে একটি ভাষা শিখছে, ঠিক আছে। এটাই অ্যাকুইজিশনের বৈশিষ্ট্য। দেখো, মিনিংফুল, এটা তো বললাম। আচ্ছা দেখো, এটা সিমিলার টু চিলড্রেন, টু হাউ চিলড্রেন লার্ন देयर ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে যে কিভাবে শিশুরা তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কে শেখে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এক্ষেত্রে সর্বদা তার মাদার টাং বা মাতৃভাষা। যে কোনো শিশু কিভাবে তার মাতৃভাষাকে শেখে সেটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তাহলে মনে রাখবো যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সমস্ত ভাষার ক্ষেত্রেই করা সম্ভব। সর্বপ্রথম আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয় আমাদের মাদার টাং বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের, ঠিক আছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজের। এরপর আসি লার্নিং এর ক্ষেত্রে। তো আমরা যেমন দেখলাম যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যেটাকে আমরা সাবকনশাস প্রসেসের মধ্যে ফেললাম, সেরকমই এই যে লার্নিং সেটা একটা কনশাস প্রসেস। ওকে, এটা মনে রাখবে। লার্নিং কি ধরনের প্রসেস? লার্নিং ইজ আ কনশাস প্রসেস। অর্থাৎ যখন আমরা কোনো ভাষা শিখছি তখন সেই ভাষাকে শিখছি এই জিনিসটা সম্পর্কে আমরা মানে সচেতন থাকছি। মানে ব্যাপারটা এরকম যে তুমি ধরো ঘুমিয়ে গেছো, মশারি খাটাতে ভুলে গেছো, এবার ঘুমিয়ে গেলে দেখবে তোমাকে মশাতে কামড় দিলে তুমি বুঝতে পারবে না, তাই না? সকালে উঠে দেখবে যে হাতগুলো লাল হয়ে গেছে, ঠিক সেরকম। মানে সেই টাইমে তুমি তোমার কনসাসনেস তোমার মধ্যে ছিল না, কিন্তু যদি তুমি জেগে থাকো সেই টাইমে যখন তোমার মশায় কামড় দেবে তুমি কিন্তু বুঝতে পারবে যে মশা কামড় দিল তোমাকে। তো সেরকম ব্যাপার লার্নিং এর ক্ষেত্রে শিশু নিজে বুঝতে পারে যে হ্যাঁ, আমি একটা নতুন ভাষা শিখছি, আমার মধ্যে ডেভেলপ হচ্ছে, আমি এই ভাষার ব্যবহার করতে পারছি, এই জিনিসটা। এই জন্য এটাকে কনসাস প্রসেস বলা হয়। খুব ইম্পর্টেন্ট এই লাইনটা মনে রাখবে, লার্নিং ইজ আ কনসাস প্রসেস আর অ্যাকুইজিশন হচ্ছে সাবকনসাস প্রসেস। দেখো, that involves developing language skill through study। দেখো, এই যে ল্যাঙ্গুয়েজ লার্নিং, এই পদ্ধতিতে আমরা যখন কোনো নতুন ভাষা শিখি তার জন্য আমাদেরকে স্টাডি করতে হয়, পড়তে হয়, প্র্যাকটিস করতে হয় সেগুলোকে, এবং মেমোরাইজেশন, অনেক কিছুকে মনে রাখতে হয়। তার মানে দেখো, এখানে আমাদেরকে কিন্তু সক্রিয় থাকতে হচ্ছে, তাই না? সক্রিয় চেষ্টা করতে হচ্ছে নিজেদেরকে, সক্রিয় হতে হচ্ছে।
যখন আমরা প্রথম ছোটবেলায় বাংলা ভাষায় কথা বলা শিখেছিলাম তখন আমরা চেষ্টা ছাড়াই শিখেছিলাম সেটা হচ্ছে অ্যাকুইজিশন। কিন্তু যখন ইংরেজি শেখার চেষ্টা করছি তখন আমাদেরকে সক্রিয়ভাবে চেষ্টা করতে হচ্ছে। দেখো, ল্যাঙ্গুয়েজ লার্নিং, যেটাকে এলএল বলা হয় শর্ট ফর্মে, ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ দ্য প্রসেস অফ অ্যাক্টিভলি ট্রাইং টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এ ল্যাঙ্গুয়েজ। এই অ্যাক্টিভলি, এই কথাটা কিন্তু মাথায় রাখবে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ যে লার্নিং হয় সেখানে শিশু অ্যাক্টিভ থাকে, ঠিক আছে, সেটা অ্যাক্টিভলি ঘটে। ল্যাঙ্গুয়েজ লার্নিং ঘটে কিভাবে? অ্যাক্টিভলি ঘটে। দেখো, language learning happens more consciously and is more likely the result of formal teaching. Formal teaching অর্থাৎ যেমন ভাবে টিচিং প্রসেস হয়, যে একজন টিচার থাকে, সেখানে বুকস থাকে, ব্ল্যাকবোর্ড থাকে, টিএলএম থাকে, এই সমস্ত কিছুর মাধ্যমে এই ল্যাঙ্গুয়েজ লার্নিং হয়ে থাকে। তো পারহ্যাপস লাইক হাউ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড, মানে যেভাবে কোনো একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় ভাষা। আচ্ছা, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি আমরা সবাই জানি? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি আমাদের? ইংরেজি, তাই তো? আর এই যে আমাদের একটা কমিশন ছিল, বলতে পারবে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কোন কমিশন দিয়েছিল? কেউ বলতে পারবে? কোঠারি কমিশন। কোঠারি কমিশন 1964। ঠিক, কোঠারি কমিশন থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা দিয়েছিল। এখান থেকে সিটেটে বহুবার প্রশ্ন এসেছে, এই যে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কোন কমিশন দিয়েছিল? ঠিক আছে, কোঠারি কমিশন। কোঠারি কমিশন, ঠিক আছে। এবার সেখানে কি বলা হলো? সেখানে বলা হলো যে কোনো শিশু ভারতবর্ষের কারিকুলামে যখন সে পড়াশোনা করবে তখন তাকে তিনটে ভাষা শিখতে হবে। প্রথম ভাষা হচ্ছে তার মাতৃভাষা, যেটাকে সে শিখবে। দ্বিতীয় ভাষা হচ্ছে মানে ইংরেজি, যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, সেটা। এবং তৃতীয় ভাষা হচ্ছে কোনো একটা 22টা যে ভাষা রয়েছে আমাদের সংবিধানে তার মধ্যে যে কোনো একটা। এবার যদি কোনো হিন্দি ভাষী শিশু হয় যার মাতৃভাষা এবং দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ একই রকম, তাহলে সে অন্য আরেকটা ভাষা শিখতে পারে, ঠিক আছে। এরকম তিনটে ভাষা শেখানোর কথা কোঠারি কমিশন বলেছিল, ঠিক আছে। এবার দেখো, এই যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ লার্নিং যখন হচ্ছে সেটা কনসাসলি হচ্ছে, আমরা বুঝে ভাষা শিখছি, এটা লার্নিং এর ক্ষেত্রে। এন্ড ইজ মোর লাইকলি দ্য রেজাল্ট অফ ফর্মাল টিচিং, এটা তো বললাম। দেখো, যেভাবে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কোনো দ্বিতীয় ভাষা, যেমন আমরা ইংরেজি যেমন ভাবে শিখেছি, সেই প্রসেসটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ লার্নিং। তাহলে অ্যাকুইজিশন আর লার্নিং এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। দেখো, অন দ্য আদার হ্যান্ড, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ দ্য প্রসেস অফ গেইনিং ল্যাঙ্গুয়েজ নলেজ ন্যাচারালি। যেখানে আমরা কোনো ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করব ন্যাচারালি, প্রকৃতিগতভাবে। অর্থাৎ বই পড়ার দরকার নেই, টিচারের দরকার নেই, স্কুল যাওয়ার দরকার নেই, কিন্তু আমরা সেই ভাষায় কথা বলতে শিখে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাকুইজিশন। আর যেখানে এই যে দেখো স্টাডি দরকার রয়েছে, প্র্যাকটিস দরকার রয়েছে, মেমোরাইজেশন দরকার রয়েছে, সেই জিনিসটাকে আমরা কি বলছি? ল্যাঙ্গুয়েজ লার্নিং বলছি, ঠিক আছে। দেখো, রিসার্চার্স ডিফাইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইনটু টু ক্যাটাগরিজ। দুটো ক্যাটাগরিতে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয়ে থাকে, ঠিক আছে। কি কি? দেখো, প্রথম হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা মাতৃভাষা বলে থাকি বা মাদার টাং বলে থাকি। তো শিশু প্রথম যে ল্যাঙ্গুয়েজ যেটা হয় অ্যাকুইজিশন, সেটাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলা হয়। এটা সবসময় হয় কি না, তার মাদার টাং মনে রাখবে। শিশুর মাদার টাং বা মাতৃভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয়, এবং হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ওই যে উদাহরণটা দিলাম, বিশেষ করে দেখবে যে সমস্ত ছেলেমেয়েদের পিতা মাতা তারা আর্মিট করেন, তাদের ক্ষেত্রে এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা হয়ে থাকে। অর্থাৎ তারা দেখবে বিভিন্ন রাজ্যের মধ্যে পোস্টিং করে, তো জন্মগতভাবে মা বাবার কাছে তারা বাংলা শিখে যাচ্ছে। এরপরে ধরো বাবার পোস্টিং হয়ে গেছে জম্মু কাশ্মীরে, তো সেখানে চলে গেল, বা উত্তরপ্রদেশে সেখানে চলে গেল। এবার সেখানে গিয়ে সেখানে দেখছে চারপাশে মানুষ হিন্দিতে কথা বলছে, তাহলে সেই হিন্দিটাও তাদের অ্যাকুইজিশন হয়ে যাচ্ছে। এই যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, সেটা হচ্ছে মাতৃভাষা বাদে যখন অন্য কোনো ভাষার অ্যাকুইজিশন ঘটবে, সেটাকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলছি। তো অ্যাকুইজিশন কেবলমাত্র একটি ভাষাতেই হয় তা কিন্তু নয়। দেখো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ এ ইউনিভার্সাল প্রসেস। ইউনিভার্সাল প্রসেস মানে কি? এই পৃথিবীতে সমস্ত মানুষের মধ্যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন দেখা যায়, কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অনেকের মধ্যে দেখা যায় না। হতেই পারে আমাদের এই প্রত্যেকের মধ্যে সবাই যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয়েছে তা কিন্তু নয়।
ঠিক আছে, হতেই পারে যে প্রত্যেকে কি উত্তরপ্রদেশে গিয়ে হিন্দি শিখেছে বা ইংরেজি শিখেছে, শেখেনি, তাই না? অনেক মানুষ এমন রয়েছে কেবলমাত্র একটা ভাষাই তাদের অ্যাকুইজিশন হয়, আত্মীকরণ হয়, সেটা হচ্ছে মাতৃভাষাটা। তো সেই কারণে এই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনকে ইউনিভার্সাল প্রসেস বলা হয়। এই লাইন থেকে প্রশ্ন আসে, আমি হাইলাইট করে দিচ্ছি তোমাদের, মনে রাখতে তাহলে কোনটাকে ইউনিভার্সাল প্রসেস বলা হচ্ছে? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যেটা রয়েছে সেটাকে ইউনিভার্সাল প্রসেস বলা হচ্ছে। অর্থাৎ গোটা ইউনিভার্সে, এই বিশ্বে প্রত্যেকটা মানুষের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটা অ্যাকুইজিশন হয়, আত্মীকরণ হয়, লার্নিং হয় না। রিগার্ডলেস অফ হোম ল্যাঙ্গুয়েজ, বেবিজ লিসেন টু দা সাউন্ড অ্যারাউন্ড দেম। মানে যে ছোট বাচ্চারা থাকে, ধরো তার বয়স যখন 1 বছর, তখন থেকে দেখবে বাচ্চারা গু গ্যা এরকম আওয়াজ করতে থাকে, মানে কথা বলার চেষ্টা করে। সে তার চারপাশে যে সাউন্ড গুলো রয়েছে সেগুলোকে শুনতে থাকে এবং দেখো বিগিন টু ইমিটেট দেম। ইমিটেট মানে হচ্ছে অনুকরণ করা এবং সেই সব শব্দগুলোর অনুকরণ করতে থাকে। ঠিক আছে, যেমন দেখবে কোনো বাচ্চাকে তুমি এ করে একটু বকে দেবে, সেও তোমাকে ওরকম অনুকরণ করে এ করার চেষ্টা করবে। এরকম ভাবে তারা ইমিটেট করতে শেখে, অনুকরণ করে করে কথা বলতে চেষ্টা করে, এন্ড ইভেন্চুয়ালি স্টার্ট প্রোডিউসিং ওয়ার্ডস। এবং তারপরে আস্তে আস্তে তারা বিভিন্ন শব্দকে প্রোডিউস করতে শেখে, শব্দ তৈরি করতে শেখে। ঠিক আছে, দেখো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যাজিউমস নলেজ। অর্থাৎ এই যে যখন আমরা দ্বিতীয় কোনো ভাষাকে অ্যাকুইজিশন করি তখন আমাদের কিন্তু জ্ঞানের প্রয়োজন হয়, নলেজের প্রয়োজন হয়। ঠিক আছে, মানে প্রথম ভাষা সম্পর্কে আমাদের সম্পূর্ণ জ্ঞান হয়ে যাওয়ার পরে তবেই আমরা কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করে থাকি বা করতে পারি। ঠিক আছে, মাতৃভাষা আমাদের ঠিক নেই, এদিকে আমরা চলে গেলাম ইংল্যান্ড ইংরেজি শিখতে, সেটা কিন্তু খুব একটা হয় না। দেখো, as he or she learns the elements of a new language such as vocabulary, phonological components, grammatical structures and writing system। মানে তুমি ধরো ভাবলে কি যে আমি ইংরেজি ভাষাটিকে অ্যাকুইজিশন করব। এবার অ্যাকুইজিশন করার প্রথম শর্ত কি? তোমাকে সেই এরিয়ার মধ্যে থাকতে হবে, মানে তোমাকে এমন একটা দেশে যেতে হবে যেখানে চারপাশের মানুষজন 24 ঘন্টা ইংরেজিতে কথা বলে। তো তুমি চলে গেলে আমেরিকা বা ইংল্যান্ড। এবার তুমি সেখানে গিয়ে ইংরেজি যদি কিছুই না জানো, মানে এবিসিডি না জানো, ইংরেজির যে ভোকাবুলারি গুলো রয়েছে, মানে সাধারণ যে মিনিং গুলো, যে ওয়াটার মানে জল, হোম মানে বাড়ি, এই সাধারণ জিনিস যদি না জানো, ফোনোলজিক্যাল কম্পোনেন্ট যেগুলো রয়েছে, শাব্দিক যে সমস্ত বিষয় সেগুলো, গ্রামারের স্ট্রাকচার, কোথায় পাস্ট টেন্স হয়, কোথায় প্রেজেন্ট টেন্স হয়, এবং রাইটিং সিস্টেম, কিভাবে ইংরেজি লিখতে হয়, এই সামান্য জিনিসগুলো সম্পর্কে যদি কোনো ব্যক্তি ধারণা না থাকে, তাহলে তার কিন্তু এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করতে প্রচুর সমস্যা হবে এবং অনেক সময় লাগবে। ঠিক আছে, এবার দেখো ল্যাঙ্গুয়েজ লার্নিং ভার্সেস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, এই দুটোর মধ্যে কি তফাৎ রয়েছে সেগুলো আমরা একটু দেখব। Language acquisition and language learning are two distinct processes, often used interchangeably but with different implication। মানে কি বলা হচ্ছে, এই যে ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এই দুটো একই জিনিস, যেটা হচ্ছে ভাষার সাথে সম্পর্কযুক্ত, কিন্তু এদের মধ্যে বিশেষ কিছু আমরা তফাৎও দেখতে পাই। যেমন কি দেখো, এই জায়গা থেকে খুব প্রশ্ন দেয় যে পার্থক্যটা কি তাদের মধ্যে। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কি রয়েছে? দেখো, এটা একটা হচ্ছে ইনভলন্টারি প্রসেস। ইনভলন্টারি প্রসেস আমরা কোনগুলোকে বলবো? যে সমস্ত জিনিসগুলো অটোমেটিক হয়ে যায়। ঠিক আছে, মানে দেখবে ধরো তুমি গাছ লাগালে, গাছের নিচে অনেক আগাছা ঘাস, সেগুলো অটোমেটিক জমে যায়, তাই না? সেগুলোকে রোপণ করতে হয় না। দেখবে যখন ধানের জমিতে চাষ করতে হয়, ধানের জমিতে অনেক আগাছা ঘাস জমে যায়, সেই রকম ব্যাপার। অর্থাৎ যে ভাষাটিকে শিশু কোনো চেষ্টা ছাড়া, দেখো অটোমেটিক্যালি এন্ড উইদাউট কোনো রকম কনসাসনেস ছাড়া অটোমেটিক্যালি যে ভাষা শিশু শিখে যায়, সেইটাকে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলছি। দ্বিতীয়ত কি? চিলড্রেনস এবিলিটি টু অ্যাবসর্ব ল্যাঙ্গুয়েজ থ্রু অ্যাকশন। অর্থাৎ বাচ্চাদের মধ্যে এক প্রকার এবিলিটি থাকে, সক্ষমতা থাকে। অ্যাবসর্ব মানে এখানে শোষণ করা নয়, এখানে বুঝে নেওয়া বা শিখে যাওয়া বোঝা যাচ্ছে। টু অ্যাবসর্ব ল্যাঙ্গুয়েজ থ্রু ইন্টারঅ্যাকশন, অপরের সাথে কথা বলার মাধ্যমে ভাষা শিখছে। ঠিক আছে, দেখো এখানে বই, খাতা, গ্রামার এই সমস্ত কোনো কিছু উল্লেখ কিন্তু নেই অ্যাকুইজিশনে। তারা একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করার মাধ্যমে ভাষা শিখছে। ন্যাচারাল হয় এই যে প্রসেস অ্যাকুইজিশন, সেটা ন্যাচারাল হয়, প্রকৃতিগতভাবে ঘটে। ঠিক আছে, এটা ইনিশিয়েটিভ এন্ড এফর্ট, চেষ্টা করতে হয় না, খুব বেশি চেষ্টা করার দরকার হয় না, অটোমেটিক শিখে যায় শিশু।
দেখো ফোকাসেস অন মিনিং এন্ড কমিউনিকেশন। এখানে গ্রামাটিক্যাল যে সমস্ত ভুলভ্রান্তি সেটার উপর গুরুত্ব দেওয়া হয় না, গুরুত্ব দেওয়া হয় যে কমিউনিকেশন অর্থাৎ ঠিকঠাক মানুষের সাথে সেই বাচ্চাটি কমিউনিকেট করতে পারছে কিনা, সেই ঠিকঠাক শব্দের ঠিকঠাক জায়গায় ঠিকঠাক মিনিং যুক্ত কথা বলতে পারছে কিনা, এরকম। এবার হ্যাঁ, কথা বলতে গিয়ে কিছু গ্রামাটিক্যাল মিস্টেক হতে পারে, লিখতে গিয়ে কোনো বানান স্পেলিং ভুল হতে পারে, সেগুলো এখানে খুব বেশি ক্ষতি হিসাবে দেখা হয় না। কিন্তু ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে যদি গ্রামাটিক্যাল মিস্টেক হয় বা স্পেলিং মিস্টেক হয়, সেগুলো কিন্তু ক্ষতি হিসাবে দেখা হয়। ঠিক আছে, তো অ্যাকুইজিশনের ক্ষেত্রে মূল যে ভাষার যে জিনিসটা সবথেকে প্রয়োজনীয়, কমিউনিকেশন অর্থাৎ একে অপরকে মনের ভাবকে প্রকাশ করতে পারছে না, সেটার উপরই সবথেকে বেশি জোর দেওয়া হয়। দেখো নো কনসাস অ্যাওয়ারনেস অফ রুলস অফ গ্রামার, অর্থাৎ গ্রামারের যে সমস্ত নিয়ম কানুন গুলো রয়েছে সেগুলোর উপর কোনো কনসাসনেস দেওয়া হয় না, কোনো রকম জোর দেওয়া হয় না। গ্রামার তোমার ইচ্ছা হলে শেখো, না হলে শেখো না। ঠিক আছে, এরকমই। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে আমরা সম্পূর্ণ বিপরীত অবস্থা দেখতে পাবো। দেখো, এটা একটা ভলান্টারি প্রসেস, অর্থাৎ এটা আমরা অটোমেটিক্যালি শিখি না, এটা শেখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কনসাস এফোর্ট টু স্টাডি এন্ড আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ। আমাদেরকে প্রচন্ড এফোর্ট দিতে হয়, চেষ্টা করতে হয় সক্রিয়ভাবে, কনসাস ভাবে পড়ার জন্য, স্টাডির জন্য এবং ল্যাঙ্গুয়েজটাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য, বোঝার জন্য। ঠিক আছে, আমরা সক্রিয়ভাবে চেষ্টা করছি বুঝতে ভাষাটিকে। দেখো, অফেন টট ইন ক্লাসরুম অর থ্রু ম্যাটেরিয়ালস, কখনো কখনো ক্লাসরুমে এগুলোকে পড়ানো হয় এবং কখনো কখনো বিভিন্ন ম্যাটেরিয়ালস দ্বারাও এগুলোকে পড়ানো হয়ে থাকে ক্লাসরুমের মধ্যে। 4 নম্বর কি, এটা ফোকাস করে কোথায়? ফোকাস অন গ্রামার। দেখো, গ্রামারের যে সমস্ত নিয়ম ব্যাকরণের উপরে ল্যাঙ্গুয়েজ লার্নিং, যখন আমরা কোনো ভাষা শিখি, আত্মীকরণ না করে শিখি, সেই জিনিসটা গ্রামাটিক্যাল বিষয়গুলোর উপরে কিন্তু বেশি গুরুত্ব দেয়। ভোকাবুলারি এন্ড রুলস, ঠিক আছে, শব্দার্থ, নিয়ম কানুন, গ্রামার, এই সমস্তর উপরে বেশি গুরুত্ব দিচ্ছে। দেখো, ইনভলভস অ্যাওয়ারনেস এন্ড প্র্যাকটিস, ইন্টেনশনাল প্র্যাকটিস। ইন্টেনশনাল অর্থাৎ হচ্ছে তুমি স্ব-ইচ্ছায় যখন অভ্যাস করছো, সেটাকে ইন্টেনশনাল প্র্যাকটিস বলা হচ্ছে। ঠিক আছে, অ্যাওয়ারনেস মানে তোমার মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে যে হ্যাঁ, তুমি একটা নতুন ভাষা শিখছো এবং তুমি নিজেকে যাচাই করার জন্য ইন্টেনশনালি তুমি প্র্যাকটিস করছো সেটাকে। কি ডিফারেন্স কি রয়েছে? ডিফারেন্স দেখো, এজ রয়েছে অ্যাকুইজিশনের ক্ষেত্রে। আমরা মনে রাখবে সবথেকে ভালো অ্যাকুইজিশন হয় 12 বছরের মধ্যে, জন্ম থেকে 12 বছর পর্যন্ত। অর্থাৎ জন্ম থেকে 12 বছর ধরো তুমি জন্ম থেকে 6 বছর বর্তমানে যেখানে আছো সেখানে থাকলে, তো সেখানে তুমি বাংলা ভাষাটাকে খুব ভালোভাবে অ্যাকুইজিশন করে ফেললে। এরপরে ধরো তুমি তোমার বাবা চাকরি ট্রান্সফার হয়ে গেল বা অন্য কোনো কারণে 7 বছর বয়স থেকে 10 বছর বয়স পর্যন্ত তুমি চলে গেলে কোথায়? উত্তরপ্রদেশ, ইউপি। সেখানে গিয়ে তুমি কিন্তু হিন্দি ভাষাকে আত্মীকরণ করলে সহজে। ঠিক আছে, এরপরে তোমার 10 থেকে 12 পর্যন্ত তুমি চলে গেলে কোথায়? তামিলনাড়ু। সেখানে গিয়ে তুমি তামিল ভাষাকে আত্মীকরণ করলে, তামিল ভাষাকে আত্মীকরণ করতে পারলে, অ্যাকুইজিশন ঘটলো তোমার। তাহলে দেখো, এই যে 0 থেকে 12 বছর বয়সের মধ্যে এই বাচ্চাটি 3টে ভাষা কমিউনিকেশন করতে পারলো, বাংলা ভাষা, হিন্দি ভাষা, তামিল ভাষা। এবার যখন বয়সটা 12 বছরের বেশি হয়ে যাবে, এবার আমরা যদি এখন যাই তামিলনাড়ুতে তামিল ভাষা শিখতে, হ্যাঁ শিখতে হয়তো পারবো, কিন্তু এতটা ভালো পারবো না এবং এত সহজে শিখতে পারবো না, প্রচুর সময় লাগবে এবং প্রচুর এফোর্ট লাগবে। আর লার্নিং কি? কোনো একটা লার্নিং, কোনো একটা ভাষা শিখতে আমরা যে কোনো বয়সেই শিখতে পারি। তুমি 40 বছর বয়সেও নতুন ভাষা শিখতে পারো, কিন্তু অ্যাকুইজিশন যেটা না চেষ্টা করে শিখে যাওয়ার ব্যাপারটা 12 বছর পর্যন্ত হয় বাচ্চাদের মধ্যে, মানুষের মধ্যে। ঠিক আছে, মেথড কি? যে অ্যাকুইজিশন যেটা রয়েছে, ইমার্শন রয়েছে এবং লার্নিং এর ক্ষেত্রে ইনস্ট্রাকশন রয়েছে। ঠিক আছে, লার্নিং এর ক্ষেত্রে বিভিন্ন ইনস্ট্রাকশনের মাধ্যমে শিখি, অ্যাকুইজিশনের মাধ্যমে আমরা চেষ্টা করতে করতে শিখে যাই। অ্যাকুইজিশন হচ্ছে দেখো ইনিশিয়েটিভ এবং লার্নিং হচ্ছে অ্যানালিটিক্যাল। আউটকাম যদি আমরা দেখি তাহলে অ্যাকুইজিশন আমরা পাই, মানে গড়গড় করে কথা বলতে পারবো। অবদিকে লার্নিং এর ক্ষেত্রে আমরা প্রফিসিয়েন্সি পেয়ে থাকি, নিখুঁত ভাবে আমরা ভাষাকে শিখতে পারি। ঠিক আছে, দেখো এরপরে আসি ডিফারেন্স কি রয়েছে। একটা টেবিল করে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এখানে যাতে সুবিধা হয়। দেখো, অ্যাকুইজিশন যেটা সিমিলার টু চাইল্ড ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, মানে মাতৃভাষা থেকে যেমন ভাবে শিশু শেখে সেরকম ভাবে অ্যাকুইজিশনে প্রত্যেক ভাষার অ্যাকুইজিশন হয়ে থাকে। ঠিক আছে, এখানে পিকিং আপ এ ল্যাঙ্গুয়েজ, একটা যে কোনো ভাষাকে যেন বেছে নেওয়া হয়। ঠিক আছে, এটা একটা সাবকনশাস, আমরা প্রথমেই বললাম। ঠিক আছে, সাবকনশাস অর্ধ চেতন যেটাকে বলা হয়, মানে খুব বেশি সচেতন থাকি না, আবার খুব বেশি অচেতন থাকি না এই সময়। ঠিক আছে, ইমপ্লিকেট নলেজ। ঠিক আছে,
এবং ফর্মাল টিচিং ডাজ নট হেল্প। এখানে কোনো রকমের ফর্মাল টিচিং এর প্রয়োজন হয় না, অর্থাৎ কোনো একজন স্যার এসে তোমাকে পড়াচ্ছেন, ভাষা শেখাচ্ছেন, এরকম দরকার হয় না। অপরদিকে লার্নিং এর ক্ষেত্রে দেখো ফর্মাল নলেজ অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে নলেজ থাকতে হয়। নোয়িং অ্যাবাউট এ ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানি আমরা, এখানে আমরা অবশ্যই কনসাস থাকি, সতর্ক থাকি বা সক্রিয় থাকি, সতর্ক থাকতে হয় এবং এক্সপ্লিসিট নলেজ থাকে। এখানে ফর্মাল টিচিং এখানে আমাদের প্রয়োজন হয়। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য অ্যাকুইজিশন এবং লার্নিং এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আচ্ছা এতদূর পর্যন্ত কারো সমস্যা আছে কিনা বলো? স্যার ইমপ্লিকেট নলেজ এটা বলতে কি বোঝাচ্ছে? ইমপ্লিকেট নলেজ এবং এক্সপ্লিকেট নলেজ। ইমপ্লিকেট নলেজ মানে দেখো যখন আমরা কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করছি তখন দেখো তার মধ্যে যে জ্ঞানটা রয়েছে সেটা অটোমেটিক আমাদের মধ্যে চলে আসছে, তাই না? মানে অন্তর্নিহিত যে জ্ঞানটা রয়েছে সেটাকে আমরা গ্রহণ করি। কিন্তু এই যে লার্নিং এর মাধ্যমে কি হচ্ছে, ভাষায় যে এক্সপ্লিকেট নলেজ রয়েছে সেটাকে আমরা গ্রহণ করছি, এটা এখানে বোঝানো হচ্ছে। মানে তুমি চেষ্টা ছাড়াই অ্যাকুইজিশন ভাষার জ্ঞান পেয়ে যাচ্ছ, লার্নিং এর ক্ষেত্রে তোমাকে সেই জ্ঞানটাকে যেন খুঁজে বের করে নিতে হচ্ছে আর কি, এরকম। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা আর কারো বলো কোথাও সমস্যা আছে? অ্যাকুইজিশনের ক্ষেত্রে লিসেনিং এর প্রভাবটা অনেকটা। অবশ্যই অ্যাকুইজিশনের ক্ষেত্রে চারটে জিনিসেরই প্রভাব রয়েছে, LSRW, লিসনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। চারটে জিনিস। সর্বপ্রথম লিসনিং দরকার হয়, তারপরে স্পিকিং, তারপরে রিডিং, তারপরে রাইটিং। এটা এই সিকোয়েন্সই হয়, প্রথমে লিসনিং, তারপরে স্পিকিং, তারপরে রিডিং, তারপরে রাইটিং। কোনো সমস্যা আছে বলো কারো? প্রশ্ন আছে, শেষে আলোচনা হবে। বেশ, আশা করি সমস্যা নেই। এবার দেখো এর পরের দিকে যাই আমরা। এই যে টেবিলটা আছে, এই টেবিলটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, তবুও একবার পড়ে রাখতে হবে আমাদের। দেখো যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যে স্তরগুলো রয়েছে সেখানে আমরা 6খানা টোটাল স্তর পাই। 6টি স্তর। আমরা সিডিতে বহুবার এরকম স্তর পড়েছি, তো স্তর কি আশা করি বোঝাতে হবে না। মানে একটা শিশুর যে 12 বছর যে অ্যাকুইজিশন হয় সেটা তো হুট করেই হয়ে যায় না, সেটা বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে হয়, তাই না? একটা বইকে যখন তুমি পড়ো, যদি সেটা 100 পৃষ্ঠার বই হয়, একদম তো পড়ে ফেলো না, প্রথম দিন 10 পৃষ্ঠা, তারপর দিন 20 পৃষ্ঠা, এভাবে পড়তে থাকো। এগুলো স্তর। দেখো তো 6টা স্টেজ বা স্তরের মধ্যে দিয়ে একটা শিশু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয়ে থাকে। প্রথম স্তর কোনটা? 1 নম্বর স্তর দেখো, প্রি প্রোডাকশন। এখানে প্রোডাকশন মানে কি? প্রোডাকশন মানে আমরা জানি যোগান দেওয়া। প্রোডাকশন মানে এখানে বলা হচ্ছে সেই মুহূর্তটা। প্রোডাকশন মানে যে মুহূর্তে শিশু নিজে ভাষা তৈরি করে বলতে পারছে। ভাষা তৈরি করা মানে কি? যে নিজের মনের ভাবটা নিজে প্রকাশ করতে পারছে, কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে না যে কি বলবো। ঠিক আছে, নিজের যেটা ইচ্ছা সেটা সে নিজে থেকে বলতে পারছে, সেটাকে বলা হচ্ছে প্রোডাকশন করার ক্ষমতা। প্রি প্রোডাকশন মানে কি? এখনো শিশু নিজে থেকে নিজের মনের ভাবকে ভাষা আকারে প্রকাশ করতে পারে না, তার আগের মুহূর্ত। ঠিক আছে, প্রি প্রোডাকশন পিরিয়ড বলা হয় এটাকে। দেখো দিস ইজ অলসো কল্ড দ্য সাইলেন্ট পিরিয়ড। মনে রাখবে এই যে প্রি প্রোডাকশন পিরিয়ড বা অ্যাকুইজিশনের যে প্রথম স্টেজ সেটাকে সাইলেন্ট পিরিয়ড বলা হয়। সাইলেন্ট পিরিয়ড মানে বুঝতে পারছো, নিস্তব্ধ যে সময়, এই টাইমে। মানে এই টাইমে শিশুরা খুব বেশি কথা বলতেই পারে না, তারা কেবলমাত্র কথা শুনে যায়। একদম ছোট বাচ্চারা দেখবে হু হ্যাঁ এরকম আওয়াজ করবে, মুখ দিয়ে আর কথা শুনবে। ঠিক আছে, দেখো when the student takes in the new language but does not speak it, ধরো তোমাকে এখন আরবি ভাষা শেখানো শুরু হলো, তো কিছু তো আমরা জানি না আরবি সম্পর্কে, যদি জ্ঞান না থাকে সেই ক্ষেত্রে কি হবে আমাদের? আমরা সেই সময় চুপচাপ যেন শুনে যাব, শিখে যাব, তাই না? আমরা কিছু বলতে পারবো না। ঠিক এই মুহূর্তটা হচ্ছে আমাদের প্রি প্রোডাকশন পিরিয়ড। এই সময় শিশু যে কোনো ভাষা সম্পর্কে কোনো ধারণা থাকে না, সে কেবল সাইলেন্টলি অবজার্ভ করে, শুনে যায়। ঠিক আছে, বাট ডাজ নট স্পিক ইট, কিন্তু সে বলতে পারে না, শুনতে পারে কিন্তু বলতে পারে না সেই ভাষা। দিস পিরিয়ড অফেন লাস্ট 6 উইক অর লঙ্গার। ঠিক আছে, 6 সপ্তাহ পর্যন্ত এই যে পিরিয়ড সেটা সময়কাল 6 সপ্তাহ পর্যন্ত চলে। ঠিক আছে, এটা ইন্ডিভিজুয়ালি ডিপেন্ড করে, কারো ক্ষেত্রে বেশিও লাগতে পারে এই সময়, কারো ক্ষেত্রে কম হতে পারে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে জন্মের পর থেকে আমরা কি দেখছি, 6 সপ্তাহ পর্যন্ত শিশুরা কোনো ভাষার কোনো কিছু সম্পর্কে কিছু জানে না। 6 সপ্তাহ তারা শুধু চুপচাপ শুনে থাকে। এই সময়টাকে আমরা সাইলেন্ট পিরিয়ড বা প্রি প্রোডাকশন পিরিয়ড বলছি।
এরপরে আসছে আমাদের আর্লি প্রোডাকশন। দেখো আর্লি প্রোডাকশন এখানে কি হচ্ছে, দ্য ইন্ডিভিজুয়াল বিগিনস টু স্পিক ইউজিং শর্ট ওয়ার্ডস এন্ড সেন্টেন্স। অর্থাৎ এই টাইমে এসে তারা কি করছে, বিভিন্ন শর্ট ওয়ার্ড এবং সেন্টেন্সের মাধ্যমে তারা বলতে পারছে বা বলার চেষ্টা করছে। এখানে ভুল ভ্রান্তি কিন্তু রয়েছে। দেখো বাট দ্য এমফাসিস ইজ স্টিল অন লিসেনিং এন্ড অ্যাবসর্বিং দ্য নিউ ল্যাঙ্গুয়েজ। কিন্তু এই সময় শিশুরা সবথেকে বেশি জোর দেয় কিসে, না কোনো জিনিস শুনতে এবং নতুন ভাষাকে শিখতে জোর দেয়। তারা দু একটা শব্দ, দু একটা সেন্টেন্স বলছে, সেখানে ভুল ভুল থাকছে, কিন্তু তবুও তারা সবথেকে বেশি জোর দিচ্ছে কিসে, ল্যাঙ্গুয়েজ শুনতে এবং বলার চেষ্টা করতে। ঠিক আছে, মানে বোঝা গেল যে তোমাকে 2 মাস 3 মাস তুমি আরবি শেখানো হলো, এরপরে দু একটা ছোট ছোট বাক্য তুমি আরবি ভাষায় বলার চেষ্টা করলে, সেখানে অসংখ্য ভুল হলো, কিন্তু তবুও তুমি বলার চেষ্টাটা করেছো। এই সময়টা হচ্ছে এটা। ঠিক আছে, এখনো সেই শিশু বা তুমি কি না আরবি ভাষা শুনে শেখার চেষ্টা করছো এখনো। ঠিক আছে, দেখো there will be many errors in the early production stage। দেখবে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে এখন মিটা এআই বলে একটা এআই এসেছে, তো সেখানে তাকে বাংলাতে কোনো কিছু লিখে দেখবে, সে দেখবে এক মুহূর্ত বাংলা একটু বলেই থেমে যাবে, এবং সে কি বলবে যে এখন আমি বাংলাটা ঠিকঠাক শিখতে পারিনি। মানে তার মধ্যে তার যে সফটওয়্যার রয়েছে, সেখানে এখনো বাংলা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম করা হয়নি, ইংলিশে সে যথেষ্ট দক্ষ। তো শিশুর মধ্যে ওই মিটা এআই এর মতো সেই অবস্থা এখন আর কি। মানে সে বলতে পারে একটু ভুলভাল, কিন্তু সে এখনো শিখে চলেছে। দেখো there will be many errors in the early production stage। এই বয়সে কি প্রচুর কিন্তু এরর্স থাকে, যে যেটুকু শব্দ তারা ব্যবহার করে সেটাও ভুলে ভরা। ঠিক আছে, 3 নম্বর দেখো স্পিচ এমার্জেন্ট। দেখো স্পিচ বিকামস মোর ফ্রিকুয়েন্ট। অর্থাৎ এই টাইমে তারা ঘন ঘন কথা বলতে শুরু করে। ঠিক আছে, ওয়ার্ডস এন্ড সেন্টেন্স আর লঙ্গার। আগের থেকে একটু লম্বা লম্বা সেন্টেন্স তারা বলতে শেখে। ঠিক আছে, ভোকাবুলারি কন্টিনিউস টু ইনক্রিজ। আস্তে আস্তে যে শব্দ ভান্ডার, কোন ভাষার শব্দার্থ, সেগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। এন্ড এরর্স বিগান টু ডিক্রিজ। এবং আগে যে কথা বলতে গিয়ে বারবার ভুল হচ্ছিল, এই ভুলগুলো আস্তে আস্তে কমতে থাকছে, স্পেশালি ইন কমন অর রিপিটেড ইন্টারঅ্যাকশন। অর্থাৎ এই টাইমে একটা যে জিনিস সবথেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে রিপিটেড ইন্টারঅ্যাকশন। বারবার একটা জিনিস বলার মাধ্যমে তারা শিখছে, ইন্টারঅ্যাকশন করছে, ইন্টারঅ্যাক্ট করছে একে অপরের সাথে। সেইভাবে বারবার ইন্টারঅ্যাক্ট করার মাধ্যমে ভুল থেকে আস্তে আস্তে ঠিকের দিকে যাচ্ছে। মানে আমরা বুঝতে পারছি আস্তে আস্তে দেখো 1 2 3 নম্বর 4 5 6 এরকম ভাবে যত যাচ্ছি শিশুরা কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। আচ্ছা 4 নম্বর যে স্টেজ রয়েছে সেটার নাম হচ্ছে দেখো বিগিনিং ফ্লুয়েন্সি। ঠিক আছে, দেখো স্পিচ ইজ ফেয়ারলি ফ্লুয়েন্ট। ফ্লুয়েন্ট মানে হচ্ছে সেই জিনিসটা যেটা তুমি গড়গড় করে কথা বলতে পারছো, আর তোমাকে হেজিটেট হতে হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে বিগিনিং ফ্লুয়েন্সি, অর্থাৎ ওই যে গড়গড় করে কথা বলার আগের মুহূর্ত। দেখো স্পিচ ইজ ফেয়ারলি ফ্লুয়েন্ট, অনেকটা ফ্লুয়েন্টলি কিন্তু শিশু এখানে কথা বলতে শিখছে। ইন সোশ্যাল সিচুয়েশন উইথ মিনিমাল এরর্স। সমাজে যে সমস্ত কথাগুলো দৈনন্দিন বলতে হয় সেই সব কথাগুলো শিশু বলতে পারছে। গড়গড়ে না পারুক, অল্প বিস্তর পারছে, কিন্তু সেখানেও মিনিমাল ভুল থাকছে, অল্প বিস্তর ভুল সেখানেও থাকছে। The new context and academic language are challenging, and the individual will struggle to express themselves due to gaps in vocabulary and appropriate phrase। তো এখানে কি বলা হচ্ছে যে নতুন নতুন যে সমস্ত বিভিন্ন কনটেক্সট রয়েছে, যে সমস্ত একাডেমিক ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে, অর্থাৎ তুমি যদি পড়াশোনা করতে যাও তাহলে সেখানে তোমাকে যে বিষয় পড়তে হবে, যেমন দেখবে ক্লাস 5 এ যখন আমরা উঠেছিলাম, ক্লাস 5 এ হিন্দি ছিল, তাই না? একই রকম ভাবে ক্লাস 7 এ উঠলাম, ক্লাস 11 এ উঠলাম, তখন আর্টস নিয়ে যারা পড়েছো সংস্কৃত নিয়ে পড়েছো, সংস্কৃত। তো এরকম ভাবে একাডেমিক ইয়ারে আমরা বিভিন্ন নতুন নতুন ভাষা সম্পর্কে জানতে পারি। সেই সমস্ত ভাষাগুলো শেখা তার কাছে যেন একবার চ্যালেঞ্জিং হয়ে যায়, ইন্ডিভিজুয়াল স্ট্রাগল সে এক্সপ্রেস করে এই টাইমে। ঠিক আছে, সেই সমস্ত জিনিসগুলো ভোকাবুলারি ইনক্রিজ করে তার সেই ভাষার। এরপরে রয়েছে দেখো ইন্টারমিডিয়েট ফ্লুয়েন্সি। ইন্টারমিডিয়েট ফ্লুয়েন্সি হচ্ছে লাস্ট স্টেজের আগের স্টেজ মনে রাখবে। এই সময় কি হচ্ছে দেখো কমিউনিকেটিং ইন দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ ফ্লুয়েন্ট। অর্থাৎ এই টাইমে ধরো যে ভাষাটি শেখার চেষ্টা করছিলে, মনে রাখবে যে ভাষাকে আমরা শেখার চেষ্টা করি সেটাকে বলা হয় টার্গেট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যে ভাষা শেখার চেষ্টা করছে সেটাকে আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজ বলছি। ধরো তুমি ইংরেজি ভাষা চেষ্টা করছো শেখার, তো এখানে ইংলিশ তোমার টার্গেট ল্যাঙ্গুয়েজ। তো তোমার এই যে টার্গেট ল্যাঙ্গুয়েজ রয়েছে সেখানে দেখো কমিউনিকেটিং ইন দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজে তুমি এখন কথা বলতে পারছো। ঠিক আছে, অর্থাৎ ইংরেজি ভাষায় তুমি এখন কথা বলতে পারছো। ঠিক আছে, ফ্লুয়েন্ট মানে গড়গড় করে কথা বলতে পারছো, স্পেশালি ইন সোশ্যাল ল্যাঙ্গুয়েজ সিচুয়েশন। খুব বেশি কিছু বলতে না পারলেও সমাজে যে সমস্ত কথাবার্তাগুলো বলতে হয়, ধরো তুমি বাজার করতে গেলে, হ্যাঁ, বা তুমি খাবার খেতে গেলে,
রেস্টুরেন্টে, তো সেই সব জায়গায় গিয়ে যে সমস্ত কথাগুলো বলতে হয় ইংরেজি ভাষায়, সেই সমস্ত কথাগুলো তুমি এবার বলতে পারছো। ঠিক আছে, দ্য ইন্ডিভিজুয়াল ইজ এবল টু স্পিক অলমোস্ট ফ্লুয়েন্টলি। দেখো এখানে অলমোস্ট কথা কিন্তু লেগেই রয়েছে, এখনো পুরোপুরি প্রপার ফ্লুয়েন্টলি বলতে না পারলে অলমোস্ট ফ্লুয়েন্টলি মানে 90% ডেভেলপ তোমার মধ্যে হয়ে গেছে। ঠিক আছে, দেখো ইন নিউ সিচুয়েশন অর ইন একাডেমিক এরিয়াস বাট দেয়ার উইল বি গ্যাপস ইন ভোকাবুলারি। এখনো অনেক শব্দ রয়েছে যেগুলোর অর্থ হয়তো আমরা জানি না। 90% তুমি সঠিক কথা বলতে পারলেও অনেক ইংরেজি শব্দের অর্থ এখনো আমাদের অজানা। ঠিক আছে, and some unknown expression, ঠিক আছে, কোন শব্দে কেমন রিঅ্যাক্ট করতে হয় সেই জিনিসগুলো আমরা এখনো পর্যন্ত শিখছি। There are very few errors, সেখানে হ্যাঁ ভুল হয় কিন্তু very few, খুব কম ভুল এই টাইমে হয়। এবং লাস্ট স্টেজ যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডভান্স ফ্লুয়েন্সি স্টেজ। ঠিক আছে, অ্যাডভান্স ফ্লুয়েন্সি এখানে কি রয়েছে? দেখো the individual communicates fluently in all contexts and can maneuver successfully in new contexts, and when exposed to new academic information at this stage the child is essentially fluent and comfortable communicating in the second language। অর্থাৎ এই যে অ্যাডভান্স ফ্লুয়েন্সি স্টেজে রয়েছে সেখানে যে ইন্ডিভিজুয়াল কমিউনিকেট করতে পারে ফ্লুয়েন্টলি, অর্থাৎ একাই মানে কারো সাহায্য ছাড়া একাই ইংরেজিতে তুমি এখন গড়গড় করে কথা বলতে পারছো, তোমার আর কোথাও আটকাচ্ছে না। ঠিক আছে, এখানে যে ভুলগুলো সেই ভুল হয় না, মানুষ মাত্রই তো ভুল হয়, কিন্তু তুমি বুঝতে পারো যে এখানে তুমি ভুল বললে, তুমি তো ভালো লাগে অ্যানের জায়গায় ইয়ে বলে ফেললে, তো তুমি বুঝতে পারো সেটাকে শুধরে নিতে পারবে। তো ভুল মানে অবাঞ্ছিত যে ভুল সেগুলো হয়ে থাকে। এখানে ভোকাবুলারি আমাদের অনেক বেশি ইনক্রিজ হয়ে যায়। ঠিক আছে, মানে শব্দার্থ যেগুলো সেগুলো অনেক বেশি ইনক্রিজ হয়ে যায় এবং আমরা কমফোর্টেবল থাকি এই ভাষাতে কমিউনিকেট করার জন্য। অর্থাৎ কারোর সাথে ইংরেজিতে কথা বলতে হলে তোমার আর কোনো সমস্যা হবে না, মাথা হাত পা কাঁপবে না। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভান্স ফ্লুয়েন্সি লেভেল। তো এই 6টা লেভেলের মধ্যে আমরা যে কোনো ভাষা, শুধু ইংরেজি নয়, যে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে আমরা অ্যাকুইজিশন করে থাকি। এরপরে আসি আমরা নোয়াম চমস্কির যে থিওরি রয়েছে ল্যাঙ্গুয়েজ নিয়ে। আমরা বাংলাতে এর আগে বলেছি, এই যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছ ইনি হলেন নোয়াম চমস্কি। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ এ ফ্যাসিনেটিং অ্যাসপেক্ট অফ হিউম্যান ডেভেলপমেন্ট। হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনি এই যে নোয়াম চমস্কি দেখতে পাচ্ছ, ইনি কিন্তু কেবলমাত্র হিউম্যান ডেভেলপমেন্টের উপরই গবেষণা করেছিলেন। দেখো ইন্টিগ্রেট লিঙ্গুইস্টিক সাইকোলজিস্ট এন্ড কগনিটিভ সায়েন্টিস্ট ফর ডিকেডস। Among the most influential figures in this field is Noam Chomsky। তো এই যে নোয়াম চমস্কি ছিলেন তিনি একজন খ্যাতনামা যে ভাষাবিদ, সেটা এখানে বলা হয়েছে, এখানে মনে রাখার সেরকম কিছু নেই। এই জায়গাটা একটু মনে রাখতে হবে তোমাদের। দেখো চমস্কি argues against language acquisition being solely based on habit formation। খুব ভালো করে মনে রাখবে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হ্যাবিট ফরমেশনের দ্বারা কখনোই হয় না। এই জিনিসটা চমস্কি বলেছেন। এবার বলতে স্যার হ্যাবিট ফরমেশন কি, বলে দিচ্ছি হ্যাবিট ফরমেশন কি। তো এখান থেকে সিটেটে বহুবার প্রশ্ন এসেছে যে চমস্কি কোনটিকে অসমর্থন করেছিলেন। যে কেউ বলেছিলেন যে ল্যাঙ্গুয়েজ, নতুন ল্যাঙ্গুয়েজ কোনো শেখা হয় হ্যাবিট ফরমেশনের দ্বারা। চমস্কি সেটাকে বাধা দিয়েছেন এবং তার বিপরীতে কথা বলেছেন। তিনি কি বললেন যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কখনো হ্যাবিট ফরমেশনের মাধ্যমে হয় না। হ্যাবিট ফরমেশন বলতে আমরা বুঝি যে কোনো জিনিসকে না বুঝে বারবার রিপিটেডলি সেই জিনিসটাকে ব্যবহার করে সেটাকে শেখা, এটাকে বলা হচ্ছে হ্যাবিট ফরমেশন। হ্যাবিট মানে কি, অভ্যাস তৈরি করা। ঠিক আছে, কোনো জিনিস কি সঠিকটা কি সেটা আমরা জানি না, কিন্তু সেই ভুল জিনিসটাকে অভ্যাস করে সেটাকে আমরা অভ্যাসে পরিণত করছি, এটাকে হ্যাবিট ফরমেশন বলা হচ্ছে। তো কেউ ওই যে আমরা আজকে সকালে বললাম না ট্রায়াল এন্ড এরর থিওরি, ঠিক সেরকম ব্যাপারটা, যে কোনো জিনিসকে বারবার চেষ্টা করার ফলে শেখা, বারবার প্র্যাকটিস করার মাধ্যমে শেখা, এই জিনিসটা হ্যাবিট ফরমেশন। আর নোয়াম চমস্কি এই হ্যাবিট ফরমেশনের বিরোধিতা করেছিলেন। ঠিক আছে, হ্যাবিট ফরমেশন টু দ্য রিপিটেড এক্সপোজার। চমস্কি থিওরি ফোকাসেস অন দ্য ইনেট ক্যাপাসিটি ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং এন্ড রুল ডিসকভারি, নট জাস্ট হ্যাবিট ফরমেশন। এই জায়গাটা মনে রাখবেন, নট জাস্ট ফরমেশন। অর্থাৎ এই যে থিওরি, চমস্কি যে থিওরি দিয়েছিলেন সেই থিওরিতে তিনি যে একবারে ইনেট ক্যাপাসিটি অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর কথা বলেছেন। অর্থাৎ মানুষের মধ্যে এক বিশেষ করে সহজাত ক্ষমতা রয়েছে, যে কারণে সেই মানুষ যে কোনো ভাষা, মাতৃভাষাকে
অ্যাকুইজিশন করে নিতে পারে। একটু চিন্তা করো, দেখো তোমরা নিজেরাও বুঝতে পারবে এবং চমস্কি স্যারের সাথে সমর্থনও করবে নিজের মতামতকে। ধরো আমি আজকে জন্মেছি পশ্চিম বাংলাতে, যে কারণে আমার মাতৃভাষা বাংলা, আমি ছোটবেলাতে মাতৃভাষাকে অ্যাকুইজিশন করেছি। আমি যদি ইউএসএ তে জন্মাতাম তাহলে সেই আমি তো ইংরেজি ভাষাকে আত্মীকরণ করতাম। আমি যদি আফ্রিকাতে জন্মাতাম তখন আমি তো কোনো অজানা এক ভাষাকে আত্মীকরণ করতাম। আমরা প্রত্যেকেই করতাম, তাই না? তাহলে দেখো আমাদের মধ্যে এমন একটা ক্ষমতা রয়েছে যেটা কি ভাষা সেটা ম্যাটার করে না, কিন্তু যে ভাষাটাকে আমরা জন্মের পর শুনছি সেটাকেই আত্মীকরণ করে ফেলছে, তাই না? তো চমস্কি বললেন যে মানুষের মস্তিষ্কের মধ্যে এমন একটা ডিভাইস রয়েছে যে ডিভাইস যে কোনো ভাষাকে অ্যাকুইজিশন করতে পারে, মাতৃভাষাকে। সেই শিশু আমেরিকাতে জন্মালেও সে অ্যাকুইজিশন করবে ভাষাকে, ভারতে জন্মালেও করবে। এই ডিভাইসটার নাম দিলেন কি? এলএডি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ঠিক আছে? দেখো এরপরে তিনি আরেকটা ধারণা দিয়েছিলেন, দ্য থিওরি অফ ইউনিভার্সাল গ্রামার। এই ইউনিভার্সাল গ্রামারের ক্ষেত্রেও একটা জিনিস লক্ষ্য করলেন তিনি। দেখো ইউনিভার্সাল গ্রামার, যেটাকে শর্ট ফর্মে ইউজি বলা হয়, ইজ দ্য কর্নারস্টোন অফ চমস্কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরি। This theory posits that all human, এই জায়গা থেকে ভালো করে পড়ো, all human language share a common underlying structure, অর্থাৎ মানুষের ব্যবহারকারী যত ভাষা রয়েছে, পশু পাখির ভাষা নয়, যে কোনো দেশের মানুষের ব্যবহারকারী ভাষা, বাংলা, হিন্দি, উর্দু, আরবি, ইংরেজি, তাদের মধ্যে গ্রামাটিক্যাল এক প্রকারের মিল রয়েছে। দেখো বাংলাতেও ক্রিয়ার কাল রয়েছে, ইংরেজিতেও টেন্স রয়েছে, তাই না? অন্য কোনো ভাষা যখন আমরা ব্যাকরণ পড়বো, সংস্কৃত ভাষা, সেখানেও বর্তমান, অতীত, ভবিষ্যৎ রয়েছে। উর্দু, আরবি হয়তো নামটা আলাদা, কিন্তু সেখানেও এই গ্রামারে সেই কাল কিন্তু রয়েছে, টেন্স কিন্তু রয়েছে। দেখো প্রতিটা ভাষার ব্যাকরণের মধ্যে সেই একটা জিনিস কিন্তু আমরা মিল পাচ্ছি। বাংলা ভাষায় যেটাকে আমরা বাচ্য পরিবর্তন করেছি, সেটাই ইংরেজিতে এসে আমরা ভয়েস চেঞ্জ করেছি, তাই না? যেটাকে আমরা কর্তা, কর্ম, ক্রিয়া বলেছি, দেখো পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ বলেছি, সেটা এখানে ইংরেজিতে জেন্ডার চেঞ্জ হয়ে গেছে। তো এরকম দেখো প্রত্যেকটা গ্রামার, প্রত্যেকটা বিষয়ে গ্রামারের যে স্ট্রাকচার সেটা আলাদা, সেটা একই, কিন্তু ভাষাগুলো আলাদা। তো এই জিনিসটাকে তিনি ইউনিভার্সাল গ্রামার বললেন, অর্থাৎ এমন এক প্রকারের গ্রামার যে ইউনিভার্সাল গ্রামারে কি হচ্ছে না, আমাদের যে টোটাল মানুষের ব্যবহৃত ভাষা রয়েছে, প্রত্যেকটা ভাষা গ্রামারের মধ্যে এক প্রকার হুবহু মিল কিন্তু রয়েছে। অ্যাকর্ডিং টু চমস্কি, দিস ইউনিভার্সাল গ্রামার ইজ হার্ডওয়্যারড ইনটু আওয়ার হিউম্যান ব্রেন। চমস্কি কি বলছেন যে এই ইউনিভার্সাল গ্রামার হার্ডওয়্যার ভাবে আমাদের মস্তিষ্কের মধ্যে বসে রয়েছে, এবং সেই কারণে আমাদের মস্তিষ্ক যে কোনো ভাষার ব্যাকরণকে খুব সহজেই কিন্তু প্রসেস করতে পারে। দেখো প্রোভাইডিং এ ফ্রেমওয়ার্ক ফর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন দ্যাট ইজ কমন টু অল হিউম্যানস। এবার আমি একটু সহজে বলে দিই ইউনিভার্সাল গ্রামারের ধারণা তিনি কি দিলেন। তিনি বললেন যে আমাদের মস্তিষ্কের একটা ইনেট ক্যাপাসিটি রয়েছে, এক আভ্যন্তরীণ সহজাত ক্ষমতা রয়েছে, যার কারণে আমরা যে কোনো ভাষাকে আত্মীকরণ করতে পারি। এই তুমি এখন পশ্চিম বাংলায় জন্মেছো বলে বাংলা ভাষা আত্মীকরণ করেছো, এই তুমি যদি পাকিস্তানে জন্মাতে তুমি সেখানে উর্দু ভাষা আত্মীকরণ করতে, তুমি যদি আমেরিকাতে জন্মাতে তুমি সেখানে ইংরেজি ভাষা আত্মীকরণ করতে। এটা ডিপেন্ড করছে কোথায় তুমি জন্মাচ্ছো, তোমার চারপাশের পরিবেশ কি রয়েছে। এটা হচ্ছে ল্যাড, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তিনি বললেন আমাদের মাথার মধ্যে ল্যাড নামক একটা যন্ত্র রয়েছে, যে যন্ত্র মস্তিষ্কের যে অংশ, যেটাকে তিনি যন্ত্রের সাথে তুলনা করলেন, যে যন্ত্র আমাদের যে কোনো ভাষাকে আত্মীকরণ করতে সাহায্য করে। এবার তিনি বললেন যে মানুষের ব্যবহৃত প্রতিটি ভাষার ব্যাকরণের মধ্যে এক অসামান্য মিল রয়েছে, এবং আমাদের মস্তিষ্কের ওই যন্ত্র যেন এই সমস্ত মিলগুলোকে প্রসেস করে খুব সহজেই যে কোনো ভাষার ব্যাকরণ শিখতে পারে। দেখবে একটা ভাষার ব্যাকরণ ঠিকঠাক শিখলে অন্য ভাষার ব্যাকরণ শিখতে আর সেরকম সমস্যা হবে না। যখন তুমি ইংরেজি ভাষার ব্যাকরণটা ঠিকঠাক শিখতে পারবে, তখনই তুমি জেন্ডার চেঞ্জ, মানে যে লিঙ্গ পরিবর্তন, অর্থাৎ পুল্লিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন, স্ত্রীলিঙ্গ থেকে পুল্লিঙ্গে পরিবর্তন, এই কনসেপ্টটা তোমার চলে আসবে। বাংলার ক্ষেত্রেও তুমি তোমার ভাষাটা জানলে সহজেই লিঙ্গ পরিবর্তন করতে পারবে। এটা হচ্ছে ইউনিভার্সাল গ্রামার, অর্থাৎ সমস্ত ভাষার ব্যাকরণগুলোর মধ্যে একটা মিল রয়েছে, সেটাকে তিনি ইউনিভার্সাল গ্রামার বললেন। ঠিক আছে? দেখো দ্য ইনেট ল্যাঙ্গুয়েজ ফ্যাকাল্টি অর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা ল্যাড, এই সম্পর্কে তিনি কি বললেন। দেখো চমস্কি প্রপোজ দ্যাট হিউম্যানস possess an innate language faculty often referred to as the language acquisition device, এটাকে language acquisition device ও বলা হয় বা ল্যাড নামে যেটা পরিচিত।
ঠিক আছে, দেখো দিস innate capacity for language allows children to acquire their native language. নেটিভ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহৃত হয়। নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে তুমি যে জায়গায় আছো তোমার চারপাশে যে ভাষাটা ব্যবহৃত হচ্ছে, মানে সেই মাদার টাংই অন্যদিকে দেখতে গেলে। এবার মাদার টাং আর নেটিভ ল্যাঙ্গুয়েজের মধ্যে একটু পার্থক্য রয়েছে। সেটা কি না, মাদার টাং হচ্ছে একটা বিস্তীর্ণ, দেখো বাংলা ভাষা হচ্ছে তোমার মাদার টাং। বাংলাদেশের কোনো একটা ছাত্র তার মাদার টাং কিন্তু বাংলা ভাষা, কিন্তু দেখবে বাংলাদেশের বাংলার সাথে ভারতীয় বাংলার একটু তফাৎ রয়েছে, তাই না? বাংলাদেশে বাংলাগুলো যখন উচ্চারণ করবে দেখবে কি রকম একটা অন্যরকম মনে হয় সেই উচ্চারণটা। ভারতীয় বাংলার উচ্চারণ রীতি একটু আলাদা। তো এই যে বাংলাদেশে যে মানুষরা যেমন ভাবে যাইতোসো এরকম করে কথা বলে না, যাইতোসো খাইতোসো, তো এরকম সেটা হচ্ছে তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। এমনকি আমাদের পশ্চিম বাংলার ক্ষেত্রে বিভিন্ন জেলার মানুষজনের মধ্যে একটা কথার আলাদা রকমের টান পাওয়া যায়। বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, এই পুরুলিয়া, এই সমস্ত জায়গার মানুষদের মধ্যে মানে অন্য রকমের টান পাওয়া যায় কথাগুলোর মধ্যে, এক এক জায়গায় এক এক রকম। তো এইটা হচ্ছে সেই ব্যক্তির নেটিভ ল্যাঙ্গুয়েজ। কোনো একটা পুরুলিয়ার ছেলে বা মেয়ে তার নেটিভ ল্যাঙ্গুয়েজ সেটা পুরুলিয়ার মধ্যে যাচ্ছে, আর মাদার টাংটা হচ্ছে বাংলায়, কিন্তু ক্ষেত্রের মধ্যে একটু আলাদা রকমের ভাবে উচ্চারণ করা হয়। ঠিক আছে, দেখো সেই যে নেটিভ ল্যাঙ্গুয়েজ সেটা র্যাপিডলি এন্ড উইথ রিমার্কেবল কনসিস্টেন্সি, এই যে ল্যাড নামক যন্ত্র যেটা শিশু মস্তিষ্কে রয়েছে বলে চমস্কি বলছেন, সেটার জন্য সেটা নেটিভ ল্যাঙ্গুয়েজকে খুব র্যাপিডলি অর্থাৎ দ্রুত সে শিখে নিতে পারে। ডিসপাইট দ্য লিমিটেড এন্ড অফেন ইমপারফেক্ট ল্যাঙ্গুয়েজ ইনপুট দে রিসিভ, মানে কোনো রকমের ভুলভ্রান্তি ছাড়া খুব সহজেই ল্যাডের কারণে তারা কিন্তু ল্যাঙ্গুয়েজকে ইনেট ক্যাপাসিটি হিসেবে তারা অ্যাকুমুলেট করে ফেলছে, অ্যাকুইজিশন করে ফেলছে। এবার এই জায়গাটা একটু নোট করে নেবে খাতায় প্রত্যেকে। এটা থেকে বহুবার কনফিউজিং প্রশ্ন আসে। দাঁড়াও আমি আরেকটা জিনিস এখানে বলে দিই। দেখো আমাদের ভারতের জানো সংবিধানে রাষ্ট্রীয় ভাষা বলে কোনো ভাষা কিন্তু নেই। ঠিক আছে, রাষ্ট্রীয় ভাষা বলে আমাদের কোনো ভাষা নেই সংবিধানে। সংবিধানে টোটাল আমাদের ভাষা কয়টি রয়েছে? 22টি ভাষা রয়েছে। কি কি ভাষা রয়েছে মুখস্থ রাখার দরকার নেই। ঠিক আছে, ইংরেজি রয়েছে একটা, বাংলাও রয়েছে, এটা মনে রাখবে। আচ্ছা, এবার দেখো এই যে কোন ভাষাটি সারা দেশ পরিচালিত হবে সেই নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আমাদের কমিশন তৈরি হয়েছিল। তার মধ্যে ওলা বলে একটা কমিশন এসেছিল, ওলা 1963। ওলার সম্পূর্ণ নাম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট। ঠিক আছে, এই যে ওলা অ্যাক্ট ছিল, সেই ওলা অ্যাক্টে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশকে প্রথমে স্বীকৃতি দেয়। ঠিক আছে, এবার এখানে যেখানটায় বাচ্চাদের কনফিউশন হয়ে থাকে আমাদের, সেখানে কি দেখো যদি প্রশ্নের মধ্যে লেখা থাকে যে অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 এর মতে, এনসিএফ এর পুরো কথা কি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, তো এনসিএফ 2005 এর মতে ইন্ডিয়াতে ইংলিশ হলো কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? যদি ভালো করে চোখ খোলো, এনসিএফ 2005 যদি প্রশ্নের মধ্যে লেখা থাকে ইংরেজি হবে ভারতের গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, বোঝা গেল বৈশ্বিক ভাষা, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। কিন্তু যদি এনসিএফ 2005 লেখা না থাকে, শুধুমাত্র যদি লেখা থাকে যে ইন এ মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি লাইক ইন্ডিয়া ইংলিশ ইজ আ ড্যাশ ল্যাঙ্গুয়েজ, তখন কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করব। বোঝা গেল, যদি প্রশ্ন থাকে অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 ইন ইন্ডিয়া ইংলিশ ইজ আ ড্যাশ ল্যাঙ্গুয়েজ, তো সেখানে উত্তর করবে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। যদি এনসিএফ 2005 এর কথা উল্লেখ না থাকে, তাহলে ইংরেজি হবে ভারতের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, উইদাউট দ্য অর্ডার অফ এনসিএফ। বোঝা গেল, এইটুকু পর্যন্ত কারো তো অসুবিধা আছে কিনা বলো, এরপরে আমরা বেশ কিছু কোয়েশ্চেন অ্যানসার প্র্যাকটিস করব। বলো, কারো কোনো সমস্যা আছে? স্যার ওলার ফুল ফর্মটা কি বললেন? ওলা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, OLA, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট। আচ্ছা, বোঝা গেছে? নিবেদিতা, মাসুমা, কৃষ্ণেন্দু, নাসরিন, সুরজ, ইনজামাম, সমস্যা নেই তো? ঠিক আছে, চলো এবার তাহলে কোশ্চেন অ্যানসার গুলো করার চেষ্টা করি। খুব ভালো সিটেটের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এখানে আমি দিয়ে রেখেছি।
তো চলো প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ আশা করি, চেষ্টা করে অ্যান্সার করার, ভালো করে পড়ো, অর্থ বোঝো, দেন উত্তর করো। বলো কোনটা হবে মনে হচ্ছে? আচ্ছা মাসুমা বলছে এ, নাসিম বলছে এ, শিবব্রত বলছে এ, আসিফা বলছে এ। একদমই তাই। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অপশন এ হবে সঠিক উত্তর। ইজ এ টেকনিক ইন্টেন্ডেড টু সিমুলেট দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ চিলড্রেন লার্ন দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ, যেখানে শিশুরা নেটিভ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা পায়। আচ্ছা 2 নম্বর প্রশ্নের অ্যানসারটা করার চেষ্টা করো। দুইয়ের কোনটা মনে হচ্ছে সঠিক হবে বলো। ইংরেজি প্রশ্ন পড়ে কিন্তু মানে বোঝার এবং অপশন পড়ে মানে বোঝার চেষ্টা এখন থেকে করতে হবে, কারণ এখানে আমি বাংলাতে ডিসকাস করে দিলেও পরীক্ষার হলে কিন্তু কেউ থাকবে না। বলো দুইয়েরটা বলো। আচ্ছা নম্বরটি লিখবে, ঠিক আছে? নাসিম মাসুমা বলছে সি। আচ্ছা বাকিটাও বলো কোনটা হবে। Acquisition of vocabulary is learning more words, learning big words, learning words to use them effectively, learning word only. আমরা vocabulary acquisition করি, তার কারণ কি, উদ্দেশ্য কি? এখানে অবশ্যই অপশন সি হয়ে যাবে, অর্থাৎ যে কোনো শব্দগুলো সম্পর্কে জানা এবং কোথায় কোন শব্দ ব্যবহার করতে হবে সেটা এফেক্টিভলি ব্যবহার করা। 3 নম্বরটা বলো। লার্নার্স অ্যাকোয়ার এ ল্যাঙ্গুয়েজ বাই, কিভাবে তারা ল্যাঙ্গুয়েজ আত্মীকরণ করে বলো। তিনেরটা চেষ্টা করো সবাই। লিখে দাও তিনের উত্তরটা। তিনের এ, সুরজ বলছে তিনের এ, আসিফা বলছে এ, কৃষ্ণেন্দু বলছে এ, নাসিম বলছে এ। আচ্ছা মাসুমা বলছে এ, পল্লব বলছে এ, শিবব্রত বলছে এ, অভিজিৎ বলছে তিনের এ। ঠিক আছে, বাকিরাও সবাই অ্যানসার করো, ভুল হোক। বাকিরা যারা বাকি রয়েছে করছো না, অ্যানসার করো। এখানে অবশ্যই উত্তর কি হবে দেখো। Learners acquire a language by using the language in a natural, interactive environment. একদমই তাই, সঠিক উত্তর তিনের এই হবে। তারপরে বলো 4 নম্বরটা বলো। A teacher should use which of the following way to provide effective language learning to learners? বলো silent reading, assignments, interact নাকি imitate? কোন পদ্ধতিতে তুমি এফেক্টিভ শিশুদেরকে ভাষা শেখাতে পারবে? লেখো সবাই চারটা। মাসুমা বলছে 4 এর সি, মধু বলছে সি, অভিজিৎ বলছে 4 এর সি, নিবেদিতা বলছে 4 এর সি, কৃষ্ণেন্দু বলছে সি, পল্লব বলছে সি, আসিফা বলছে সি, সুরজ বলছে সি, নাসিম বলছে সি। আচ্ছা বাকিরাও বলছো সবাই। নাসরিন অ্যানসার করো, বাকি যারা রয়েছে অ্যানসার করছো না বলো। হ্যাঁ সি হবে। একদমই তাই, সি হবে এখানে। ইন্টারেক্ট, দেখ একজন টিচার কিভাবে এফেক্টিভলি ল্যাঙ্গুয়েজ টিচিং করতে হবে। ইমিটেট মানে অনুকরণ, যে কেবলমাত্র অনুকরণের মাধ্যমে কোনো ভাষা শেখানো যায় না, অ্যাসাইনমেন্ট দিয়ে শেখানো যায় না, পাঠের মাধ্যমে শেখানো যায় না। ইন্টারঅ্যাক্ট করে, অর্থাৎ আমি কিছু কথা বললাম, তুমি কিছু কথা বললে, এরকম আমি ইংরেজিতে বললাম, তুমি ইংরেজিতে উত্তর দিলে, ভুল ঠিক যাই হোক এইভাবে ল্যাঙ্গুয়েজ শেখানো যাবে। আচ্ছা 5 নম্বরটা ভালো করে পড়ো, একটু বড় প্রশ্ন এবং তারপর বুঝে শুনে উত্তরটা করো।
সহজ কিন্তু বড় প্রশ্ন, পড়ো ঠিকঠাক উত্তর করো। লেখো পাঁচটা অ্যান্সার গুলো লেখো এবার। আচ্ছা, এখনো কেউ দাওনি, বেশ ভালো করে বোঝো, সময় নাও, সময় নিয়ে বোঝো। বি বি। আচ্ছা, বাকিরা বলো কার কোনটা মনে হচ্ছে। বলো, পাঁচের মোটামুটি সবাই বি বলছো। আচ্ছা, হ্যাঁ সবাই বি বলছে, একদম তাই। এখানে যেটা তোমাদের সেই তখন বললাম যে আমরা যে ভাষায় শিখি না কেন, শুধু দেখবো যে ভাষাটা আমরা চেষ্টা করে গ্রামারের মাধ্যমে শিখেছি নাকি চারপাশের পরিবেশ থেকে শিখেছি। এখানে এই যে অর্থটা পড়ে আমরা যেটা বুঝলাম সেটা কি, যে ওই বালকটি সে পশ্চিম বাংলাতে তো ভাষা শিখেছিল, আবার কোচিতে গিয়ে কেরালাতে সেখানে গিয়ে তার চারপাশের মানুষজনের থেকে সেই ভাষা শিখেছে, তাই না? তো এই ক্ষেত্রে অপশন বি হবে সঠিক উত্তর, যে বাংলা এবং মালয়ালাম ভাষা সে অ্যাকুইজিশন করেছে এবং ইংরেজি ভাষাকে সে লার্ন করেছে। অপশন বি হবে সঠিক। যদি কেউ বুঝতে না পারো কেন হলো অবশ্যই শেষে বলবে। 6 নম্বরটা বলো, 6টা করো। লেখো 6 নম্বরের। আচ্ছা, পল্লব বলছে 6 এর বি, বাকিটা বলো। বলো 6টা কে কি বলছে। মাসুমা বলছে বি, শিবব্রত বলছে বি, আসিফা বলছে বি, কৃষ্ণেন্দু, সুমন, মধু, পল্লব সবাই বি বলছে। একদমই তাই, সঠিক উত্তর এখানে আমাদের অপশন বি হয়ে যাবে। যে নোয়াম চমস্কি হ্যাবিট ফরমেশনের বিরোধিতা করেছিলেন, তিনি অ্যাকুইজিশনে হ্যাবিট ফরমেশনের বিরোধিতা করেছিলেন। 7টা বলো, 7 নম্বর। In which of the following way a teacher should teach the language learners? এর মধ্যে কোন পদ্ধতিতে ভাষা শেখাবেন শিক্ষিকা? এটা খুব ইজি একটা প্রশ্ন এবং এগুলো সবই সিটেটের প্রশ্ন। সাথে ডি, সুমন, পল্লব, সুরজ, আসিফা সবাই বলছে সাথে ডি। একদমই তাই। ইন্টিগ্রেটেড ম্যানারে কিন্তু ভাষা শেখাতে হবে। এটা খুব পজিটিভ একটা ওয়ার্ড, ঠিক আছে? ইন্টিগ্রেটেড ম্যানার পেডাগজির ক্ষেত্রে খুব পজিটিভ, মানে এই কথাটি অপশনে আছে মানে সেটাই উত্তর হবে। আচ্ছা, 8 নম্বরটা বলো। বলো, which one of the following makes the communication a cyclic process? এদের মধ্যে কোনটা কমিউনিকেশনকে সাইক্লিক প্রসেস বলে? সাইক্লিক প্রসেস মানে কি, যেটা চলেই যাচ্ছে, ঠিক আছে, ঘুরছে যেটা, সাইকেলের মতো একদম। এটা একটু বুদ্ধি খাটিয়ে উত্তর দাও। এদের মধ্যে কোনটা একটা কথোপকথনকে সাইক্লিক প্রসেস বলে?
সাইক্লিক প্রসেসে পরিণত করে এদের মধ্যে কোনটা বলো? দেখি 8 নম্বরটা কে কি বলছে? সুমন বলছে সি, আসিফা বলছে সি, নাসিম বলছে সি। আচ্ছা বাকিরা বলো। এখানে অবশ্যই অপশন সি হবে সঠিক উত্তর। দেখো এই যে সেন্ডার, রিসিভার, মেসেজ এই তিনটেও কিন্তু কমিউনিকেশন প্রসেসের অন্তর্গত। মানে সেন্ডার মানে কি একজন ব্যক্তি যে কথা বলছে, যেমন আমি কথা বলছি, আমি এখানে সেন্ডার, মেসেজ আমি কথার মাধ্যমে যেটা বলছি যে এই প্রশ্নের উত্তরটি বলো, এটা হচ্ছে মেসেজ। ঠিক আছে? এবং রিসিভার হলো এখানে তোমরা যারা উত্তর করছো। এবার দেখো যদি ফিডব্যাক না আসে, ধরো আমি বললাম যে তোমরা সবাই কেমন আছো, কেউ কোনো উত্তরই দিলে না, তাহলে আমি কি পরবর্তীতে আর এই কথোপকথন কন্টিনিউ করতে পারবো না। তার মানে এই যে কন্টিনিউয়াস যে প্রসেস, সাইক্লিক যে প্রসেস, সেটা রেখে গেল। বা তোমরা যদি কোনো প্রশ্ন করো, আমি যদি উত্তর না দিই, তাহলে তোমরাও আর পরবর্তী প্রশ্ন করতে পারবে না। তো সেই কারণে ফিডব্যাক কথার অর্থ কি, যে কোনো একটা কথার প্রত্যুত্তরে অন্য কোনো একটা কথা বলা, সেটা যদি না থাকে তাহলে কমিউনিকেশনকে আমরা সাইক্লিক প্রসেস বানাতে পারবো না। তো এখানে ফিডব্যাক হলো সঠিক উত্তর। মানে একজনই কথা বলে গেলে হবে না, দুদিক থেকেই কথা বলা চাই। 9 নম্বরটা বলো। 9টা বলো। সুরজ বলছে 9 ডি, মধু বলছে ডি, আসিফা বলছে ডি, শিবব্রত বলছে ডি, মাসুমা বলছে ডি, কৃষ্ণেন্দু বলেছে ডি, নাসিম বলেছে ডি, পল্লব বলেছে ডি। স্ক্রিন দেখতে পাচ্ছ না? নিবেদিতা লেফট হয়ে জয়েন করো, তোমার নেটওয়ার্ক হয় দুর্বল আছে ওদিকে। ঠিক আছে? 9টা বলো। নিবেদিতা দেখতে না পেলে রিজয়েন করো। 9টা অবশ্যই এখানে অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে। আচ্ছা যদি এই প্রশ্নের মধ্যে উল্লেখ করে দেয় যে অ্যাকর্ডিং টু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2000, তাহলে উত্তর কি হবে বলো? তাহলে উত্তর কি হবে? সি হবে তখন। আচ্ছা দেখি সি কি রয়েছে? ফরেন ল্যাঙ্গুয়েজ। না, ফরেন ল্যাঙ্গুয়েজ কেন হবে? ফরেন ল্যাঙ্গুয়েজ তো বিদেশি ভাষা, সেটা যে কোনো ভাষায় ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের দেশের নয়। এক্ষুনি বললাম, আমরা বললাম তো এনসিএফ এর কথা উল্লেখ করা থাকলে সেখানে কি বলবো আমরা? একদম নাসিম ঠিক বলেছে, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হবে। ঠিক আছে? এখানে হবে তখন ইংলিশ হয়ে যাবে, তখন গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। মনে পড়ছে না এটা? এই যে দেখো এখানে লেখা আছে, এই যে দেখো, according to NCF 2005, ইন্ডিয়া ইংলিশ ইজ আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। আর যদি NCF এর কথা না থাকে উইদাউট স্টেপ, তখন ইংরেজি হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? আচ্ছা এই ভুলগুলো যেন পরীক্ষায় না হয়। আচ্ছা পরবর্তী প্রশ্ন, আমাদের লাস্ট প্রশ্ন, 10 নম্বর। অ্যানসার করো। Which one of the following is not true of language learning? ভাষা শিখনের ক্ষেত্রে এদের মধ্যে কোনটা ঠিক নয়? ওকে, কৃষ্ণেন্দু বলছে বি। নিবেদিতা ভিডিও না স্ক্রিন প্রেজেন্ট করে ফেলেছো। হ্যাঁ, এবার ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছ আশা করি। বলো 10 এর বি বলছো, একদম ঠিক। 10 এর বি। পিঙ্কি বলছে বি। আচ্ছা হ্যাঁ 10 এ দেখো, which one of the following is not true of language learning? Reading is making meaning. না, এটা তো হবে না। Grammatical rules are important for learning a language. এটা তো অবশ্যই এটাই সঠিক উত্তর হবে, কারণ যেখানে নট আছে, অর্থাৎ ভাষা শিখনের ক্ষেত্রে গ্রামাটিক্যাল যে রুলস, সেটা কিন্তু নেগেটিভ হিসাবে দেখবে। ঠিক আছে? নেগেটিভ হিসাবে
গ্রামারের ইউজ ভাষা শেখার ক্ষেত্রে করা মানে সেটা খারাপ। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ লার্নিং টেক্স টাইম, এটা তো সত্যি কথা, যে কোনো ভাষা শিখতে গেলে সময় দিতে হবে, এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং নিডস এ কনটেক্সট, একটা জিনিস দরকার, একটা কনটেক্সট দরকার ভাষা শেখার জন্য। সেটা কমিউনিকেশন হতে পারে, যে কথোপকথনের মাধ্যমে ভাষা শিখছো, বা গল্পের বই পড়ে ভাষা শিখছো, বা কার্টুন দেখে ভাষা শিখছো, বা সিনেমা দেখে ভাষা শিখছো, একটা কনটেক্সট থাকতে হবে ভাষা শেখার। ঠিক আছে, তো এখানে অপশন বি হবে সঠিক উত্তর। 10-এর মধ্যে কার কটা ঠিক হলো একটু জানাও। 10-এর মধ্যে এখানে উত্তর দেওয়া আছে সব, কার কটা ঠিক হলো জানাও। আর আজকের ক্লাসে কার কার কি কি সমস্যা আছে যদি থাকে তাহলে বলো। কার কার 10-এ 10 কার কার হলো বলো। স্কোরগুলো একটু জানিয়ে দাও। মাসুমা 9 পেয়েছে, শিবব্রত 8 পেয়েছে, মধু 10-এ 10 পেয়েছে। বাহ, খুব ভালো। আচ্ছা বলো, বাকিরা বলো। কৃষ্ণেন্দু 9 পেয়েছে, খুব ভালো। আসিফা 9, সুমন 6 পেয়েছে। সুমন একটু খাটতে হবে আরো। ইংরেজিটা পড়ে মানেটা আর অপশনের মানে ভালো করে বুঝতে হবে, তাহলেই খুব একটা কঠিন নয়। আর দেখবে সিটেটের প্রিভিয়াস ইয়ার থেকে 22-23 সব প্রশ্ন এসেছে, 24, 25, 26 যত টেট হবে সিটেটের প্রিভিয়াস ইয়ার থেকে ইংরেজিতে আসবেই। পল্লব 8 পেয়েছে, ভালো স্কোর। সুরজ কত হলো জানাও। বাকি যারা জানাতে বাকি আছো জানিয়ে দাও। হ্যাঁ বলো শিবব্রত। আর বলছি কোন বই ভালো প্র্যাকটিসের জন্য সিটেটের? সিটেটের প্র্যাকটিসের জন্য যদি ইংরেজি ভার্সনে করতে চাও তাহলে কিরণ পাবলিশার কিনতে পারো, সেখানে ইংরেজি ভার্সন আছে, হিন্দি ভার্সন আছে, যেটা তুমি কমফোর্টেবল। আর যদি বাংলায় করতে চাও তাহলে বাংলাতে একটাই বেরিয়েছে, রায়ান মার্টিন। ঠিক আছে, রায়ান মার্টিন সিটেট ক্র্যাকার বলে, ওটা কিনতে পারো। এবার যেটাই তুমি কমফোর্টেবল হবে সেটা কিনবে। ইংরেজিতে করলে কিরণ পাবলিশার কিনতে পারো, আরিহান্তের আছে, প্রচুর আছে। আর বাংলায় করলে একটাই আছে ভালো, ওই সিটেট ক্র্যাকার, রায়ান মার্টিন। আমি অনেককেই বলেছিলাম, অনেকের কাছেই আছে আমাদের স্টুডেন্টদের মধ্যে। যদি তোমার চিনতে না পারো গ্রুপে জিজ্ঞেস করবে, যাদের কাছে আছে তারা বইয়ের ছবি দিয়ে দেবে তোমাকে। বইটা কিন্তু স্যার আর অনলাইনে নেই। স্যার অনলাইনে বইটা পাচ্ছি না স্যার এমনিতে। অনলাইন পাওয়া যাচ্ছে না। কিছু মাস আগে তো ছিল 220 টাকার মতো দাম ছিল। আউট ফর স্টক আছে। আউট অফ স্টক। তুমি নিকটবর্তী তোমার বইয়ের দোকানে গিয়ে 100 টাকা জমা করবে, ওরা দেখবে কলকাতা থেকে এনে দেবে। বা কলেজ স্ট্রিট যদি কেউ যাও বা কাছাকাছি থাকো তাহলে ওখানেও পেয়ে যাবে। আর না হলে অপেক্ষা করতে হবে, আবার সেই টেটের সিজন না হলে অ্যাভেলেবল হবে না আর কি। হ্যাঁ, আরিহান্টের খুবই ভালো, আরিহান্ট ভালো বই, কিন্তু ইংরেজিতে আছে তো। এবার ইংরেজিতে সমস্যা হবে না, বিশেষ করে ইংরেজি পেডাগজিতে তো সমস্যা হবে না, সিডিপিও সমস্যা হবে না। একটু শুধু বুঝতে হবে আর কি, খাটতে হবে একটু। এবার যদি ইংরেজিতে যদি দুর্বল হও, মানে পড়ে যদি মানেটা না বুঝে যায় তাহলে না ভালো, তাহলে বাংলাতে প্র্যাকটিস করাই ভালো। স্যার আচ্ছা, পিডিএফ এ বাংলা দিলে ভালো হয়। বেশ, ঠিক আছে, তাই হবে। আমি পরের দিন থেকে বাংলা ইংরেজি মিশিয়ে পিডিএফ করে দেবো তোমাদের। স্যার কিছু বলার আছে? হ্যাঁ সৌভিক বলো। স্যার আমি তো জানতে পারলাম, এখনো জানতে পারলাম না, তো স্যার রেকর্ডিংটা দিয়ে দেবেন। বুঝতে পারলাম না, দুজনের কথা শুনে কিছু বোঝা গেল না। বলছি স্যার, সকালে তো আমি বাইরে ছিলাম কিছু কারণবশত। ও হ্যাঁ, সকালের রেকর্ডিংটাই ভুলে গেছি আপলোড করতে। আজকের একসাথে দুটো দিয়ে দিচ্ছি তোমাদের। আর এখন আমি জয়েন হতে পারলাম না কারণবশত, বাইরে আছি বলে। ঠিক আছে, আমি দুটোই দিয়ে দিচ্ছি, আমি একদম ভুলে গেছিলাম সকালেরটা দিতে। সকালেরটা দিইনি, আমি তো আপলোড দিয়েছিলাম। কি দাঁড়াও, নেটওয়ার্কের জন্য কি হয়নি? আচ্ছা, সকালেরটা যায়নি এখনো। না গেছে তো। হ্যাঁ, ফন্ডাই করেছি তো আজকে সকালে। আর রেকর্ডিং দেখো আছে, দেখো সৌভিক, 10 ঘন্টা আগে আপলোড হয়েছে। 25টাও ভুলের তত্ত্ব। স্যার সিডিপির জন্য কোন বইটা ভালো হবে স্যার? সিডিপির জন্য বাংলা পড়বে না ইংরেজি পড়বে বলো? কোন ভাষায় পড়বে? বাংলা। বাংলাতে পড়লে তুমি দেবাশিস পালের বই কিনে ফেলো। দেবাশিস পালের টেটের জন্য সিডিপির বই বললেই দেখবে দিয়ে দেবে। ঠিক আছে স্যার।
আর ইংরেজি যদি পড়ো কেউ তাহলে হিমাংশী ম্যামের পড়তে পারো, দিশা পাবলিকেশন পড়তে পারো, আরিহান পড়তে পারো, কিরণ পড়তে পারো। ইংরেজি বা হিন্দিতে প্রচুর অপশন, কিন্তু বাংলাতে ভালো অপশন খুব কম। ঠিক আছে, বেশ, চলো তাহলে আজকে এতদূর থাক। হ্যাঁ, আপলোড হয়ে গেছে। টেটটা কি দিনের মধ্যে বলো শিবব্রত, তোমার কথাটা বোঝা যাচ্ছে না, একটু স্পষ্ট করে বলো। বলছি টেট কি জুনের মধ্যে হবে? হ্যাঁ, জুন জুলাইয়ের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা, প্রবল সম্ভাবনা। স্যার কিসের কথা বললেন স্যার? টেট পরীক্ষা, টেট পরীক্ষার কথা বললাম। আর জুন জুলাইয়ের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে খুবই। এবার যদি না হয় তাহলে ডিসেম্বরে কনফার্ম ধরো। 2023 রেজাল্ট কবে দেওয়া হবে স্যার? 23 এর রেজাল্ট ওবিসি কে না মিললে দেবে না বলছে। কারণ ওই যে পাস করার একটা ব্যাপার আছে না, ধরো ওবিসি হলে সে 80 তে পাস করবে, না হলে 90 পেতে হবে, এই কারণে আটকে রেখে দিয়েছে। ওবিসি না মিললে না রেজাল্ট দেবে, না নতুন ডিক্রিমেন্টের নোটিশ দেবে, কিছু দেবে না। 7 জানুয়ারি হিয়ারিং আছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, চলো তাহলে আজকে শেষ করলাম এখানে। গুড নাইট স্যার সবাইকে। এবার কি আপার টেটও বেরোনোর কথা আছে স্যার? হ্যাঁ, আপারের একটা বেরোনোর সম্ভাবনা আছে, খবর ঘুরছিল কদিন ধরে। দেখা যাক স্যার কি হয়। কবে নাগাদ বেরোতে পারে স্যার? 25 বেরোবার চান্স আছে আপারটা। গ্র্যাজুয়েশন আর বিএড যাদের কমপ্লিট আছে তাদের তো ভালো কথা। যাদের রানিং চলছে বিএড বা স্যার ডিএড, আপনার এখানে কি আপার টেট পড়ানো হয় স্যার? এখনো ব্যাচ শুরু হয়নি। আগে আমরা করাচ্ছিলাম, কিন্তু পরীক্ষার নিশ্চয়তার জন্য বন্ধ করে দিয়েছিলাম। ঠিক আছে, 1 বছর আগে। দেখা যাক 25 যদি দেখি যে হ্যাঁ খবর ভালো দিকে আছে, তাহলে অবশ্যই শুরু করা হবে। ওকে স্যার। ঠিক আছে।